মার্জিয়ার চোখ ভরে উঠলেও পানি গড়ায় না, কোনো কথাও বলে না সেই বদমেজাজি মার্জিয়া। অন্তু রান্নাঘরে যায়, রান্না বসায় চুলোয়। তরু কি ভেবে কি করলো কে জানে। সে আন্দাজ করে অধিকাংশ প্রয়োজনীয় জিনিস গুছিয়ে ফেলল বড় বড় কয়েকটা ব্যাগে। অন্তু রান্না করছিল, তরু থালা বাসন ধুয়ে ফেলল। রাবেয়ার সাথে অনেকক্ষণ বসে কথা বলল, মার্জিয়াকে সান্ত্বনা দিল। সন্ধ্যার পর দুজনে যায় বাসের টিকিট কাটতে। টাকা দিলেন রাবেয়া। জয়ের কাছ থেকে আনা 20 টাকার অবশিষ্ট 10 টাকা তাদের এবারের গাড়ি ভাড়া গেল। সব ঋণ মুক্ত। রাবেয়ার কাছে জমি বিক্রির বেশ কিছু টাকা আছে এখনো গচ্ছিত। তা নিয়ে মার্জিয়ার মায়ের বাড়িতে গেলে খুব একটা অসুবিধা হবে না। অন্তু নিজ হাতে জোর করে মার্জিয়াকে খাওয়ালো। রাবেয়াকে খাইয়ে দেবার সময় অদ্ভুতভাবে তাকিয়ে রইলেন রাবেয়া। মা হয়ে গেছিস আমার? মাকে মেয়ের স্বামী ছেলে সুখ কেড়ে নেয় আম্মু? অভিশাপ বলো, অভিশাপ। রাবেয়া অন্তুকে জড়িয়ে ধরে এত কাঁদলেন, তা দেখে তরু যে কখন শব্দ করে কেঁদে ফেলল। খুব লজ্জা পেয়েছিল মেয়েটা পরে, অথচ কেন যে বুক ফাটছিল। অন্তু বলল, আম্মা রোজ নামাজে দোয়া করো তো তোমার অভিশাপের জন্য। একা থাকবো বুঝতেই পারছো, কবে দেখা হবে জানি না, তবে হবে আবার ইনশাল্লাহ। ফোন করব আমি রোজ। আমজাদ সাহেবের একটা জিনিসও নিতে দিল না অন্তু। সে মাঝে মধ্যে আসবে তো আব্বুর ঘরে। ঘরটাতে 3টা তালা মারল। কেউ যদি হামলাও করে ওই ঘরে আগুন না লাগা অবধি কোনো ক্ষতি যাতে না হয়। নিজের ঘরের দিকে তাকিয়ে অল্প হাসল। ভুলে গেছিস আমায়? অনেক পর হয়ে গেছি আমি। যদি কখনো ফিরে আসি স্থায়ীভাবে, আবার তোর বিছানায় গা ছেড়ে ঘুমাবো ইনশাল্লাহ। নিজের বই খাতা সব বেঁধে নিল সাথে। পথে তোরও জিজ্ঞেস করল, এখন কোথায় যাচ্ছি আমরা? তালা চাবির দোকানে। তালা কিনবে? তালা তো মারলে আর নেই। ওনারা তো সকালে বের হবেন। একটা চাবির নকল বানাবো। মানে? রিমি ভাবি গত রাতে একটা চাবি দিয়েছে। তরু চেয়ে রইল অনেকক্ষণ, তারপর আস্তে করে বলল, স্টোর রুমের চাবি তাই না? গিয়েছো কখনো সেখানে? গোডাউন তো ওটা, লোহা ইস্পাত ইত্যাদি থাকে। আমি যাইনি কখনো। অন্তু মোড়ে এসে রাস্তা পার হওয়ার জন্য তরুর হাতটা চেপে ধরল। আজ খুব দক্ষ পথচারীর মতো সেই কাউকে হাত ধরে রাস্তা পার করল। তরু জিজ্ঞেস করে, আমায় নিয়ে এসব করছো, ভয় করছে না? ভরসা করো। অন্তু আনমনে হাসে। অভরসার কিছু তোমার চোখে দেখিনি কোনোদিন আমি তরুনিধি। আমার একটা বোন থাকলে তোমার মতোই হতো। জয় সকাল সকাল বেরিয়ে গেছে ক্লাবে। পৌরসভায় যাবার আগে হামজা কল করে খানিক ঝাড়ল বাড়ি ফেরার জন্য। সে ফিরল দুজনকে সাথে করে। তাদের টানতে টানতে দোতলায় নিয়ে আসছে। আয়, আজও নিশ্চয়ই বাড়ির বেটিগুলা আমার পছন্দের সেই মাছি রান্না করে রেখেছে। তোরা খেয়ে যাবি, আয়। ব্রাশ তখনও হাতে। ব্রাশ করতে করতে সকালে শহর ঘুরে আসা পুরনো স্বভাব তার। টানতে টানতে এনে ডাইনিং রুমে ওদের দাঁড় করিয়ে ডাকে, ভাবি, আরমিন, খেতে দে। তরু, কই রে তোরা সব? এই যা বস টেবিলে, আমি হাত মুখ ধুয়ে আসি। বাথরুমে ঢুকে চোখে মুখে পানি দিতে গিয়ে লুঙ্গির তলা ভিজে গেল। আয়নার দিকে তাকিয়ে নিজেকে একটু রোগা লাগলো। শুকিয়ে গেছে দেহটা, এমনিতেই ছিমছাম লম্বু গরম দেহের, তার উপর আরও শুকনো লাগছিল। আয়নার দিকে তাকিয়ে বলে, হরি রে হরি, সবাই বানাইলা মোটা তাজা আর আমাইরে বানাইলা খড়ি। জয়, হামজা, ছেলে দুটো সবাই একসাথে বসে হুড়পাড় করে খেল। হামজা বলল, তোকে একবার থানায় ডাকা হয়েছে, গিয়ে দেখা করে আসিস। ধ্যাত, আমি একা যাইতে পারবো না। তো চল, কিছু লোক ভাড়া করে নিয়ে যাই। ষাঁড় কোথাকার। চোখ বাঁকা করে তাকায় জয়, হুমকি দেয়, আমি যদি এখন ঝোল ফেলে দিয়ে তোমার সাদা পাঞ্জাবি নষ্ট করে দিই? না চাইতেও হেসে ফেলল হামজা। স্নেহ ভরে খানিকক্ষণ জয়ের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, বয়স কত তোর? বড় হবি না? প্লেটে একটা মাছ তুলে দিয়ে সেটার কাটা বেছে দিয়ে বলল, এবার খা। যদি আসল সমস্যা কাটা বাছাই হয় তাহলে সমস্যা শেষ। এবার মাছ খা। জয় খানিকক্ষণ তাকিয়ে থাকে হামজার দিকে। চট করে বলে, আজ কি বার? মঙ্গলবার। মঙ্গলবার মাছ খাই না আমি। হামজা হাসে, দুম করে একটা মারে জয়ের পিঠে। উঠতে উঠতে বলে, আজ 2-3টা বোতল আনিস, ছাদে বসবো রাতে। তেড়ার মতো জয় বলল, পারবো না, লাথিটা ঠিক ঘাড় বরাবর মারব। মুখ খারাপ করায়েন না ভাই, গম্ভীর হয়ে বলল জয়। হামজা জয়ের কপালের দাগে হাত ছুঁয়ে জিজ্ঞেস করে, ব্যথা আছে? ওইভাবেই একটু হাত বুলাও তো, ভালো লাগতেছে। নিচে হট্টগোল শোনা যাচ্ছিল। জয় এগিয়ে গিয়ে গলা উঁচিয়ে জিজ্ঞেস করে, কি রে মিনাজ, কি সমস্যা? ভাই, চাঁদা নিতে আইসে কারা জানি। ওয়ার্কশপে চাঁদা? তা আবার এই ওয়ার্কশপে? কিরারে আইসে? পাগলে থাপড়াইছে নাকি তোরে? চিনি না ভাই, চাঁদা চাইতেছে। চাঁদা?
ওকে ধরে রাখ, আসতেছি আমি, দাঁড়া। ধূপধাপ করে সিঁড়ি ভেঙে নিচে নেমে আসে জয়। হামজা পিছে পিছে যায়। রাত 1:45টায় বাড়ি ফিরে আর খেলো না জয়। অন্তু জিজ্ঞেস করে, এখন নিশ্চয়ই গিলতে বসবেন? ছাদে যাব, ভাই বসে আছে। মদের বোতলের ক্রক খোলে কিভাবে? এক শট মারবে নাকি ঘরোয়ালি? না, হারাম। খেটে ইস্তেকভার পরে তওবা করে নিও। ঠোঁট বেঁকিয়ে চোখ টিপ মারে যায়। অন্তু জিজ্ঞেস করে, সাথে স্ন্যাক্স টাইপের কিছু নেবেন? অন্তু ভ্রু উঁচিয়ে তাকায়। খুব কাছে এসে দাঁড়িয়ে ঝুঁকে আসে অন্তুর দিকে। অন্তু যতটা পিঠ বাঁকা করল ঠিক ততটা ঝুঁকে 1 ইঞ্চি দূরত্ব রেখে ফিসফিস করে বলল, চোরের বাণী মিষ্টি হয়, ভক্তিতে ভরপুর হয় ঘরোয়ালি। এনিথিং রং? অন্তু ছিটকে সরে দাঁড়িয়ে বলে, আপনাদের বিরোধিতা করার সাধ্যি আর কোথায় আমার? তার চেয়ে বরং মেনে নিয়ে বেঁচে থাকাই ভালো না? বাড়ি ফাঁকা তোমাদের, ওরা আবার মেনে নিয়ে কোথায় গেল? অন্তু এক দৃষ্টিতে তাকিয়ে হাসে। আপনি খুব শিয়ানা জয়ামির। জয় কপাল উঁচিয়ে বলে, আর তুমি? আমি গর্ধব। দুই পাশে মাথা নেড়ে অন্তুর কথার বিরোধিতা করে বলে, কোথায় গেছে ওরা? আমাকে বলেনি, শুধু বলল দূরে কোথাও চলে যাবে, যেখানে আমার মতো মেয়ের মুখ দেখতে হবে না। জয় হো হো করে হেসে উঠল। আচমকা হাসি থামায়। অন্তুর গলাটা ঘেমে আছে। ওড়নাটা বুকের উপর পড়ে থাকলেও গলার নিচ থেকে বুক অবধি উন্মুক্ত। চিকন একটা স্বর্ণের চেন মসৃণ গলাটাকে নেশাদ্রব্যের মতো করে তুলেছে। সেই নেশায় জয়ের নিঃশ্বাস ভারী হলো। ঠোঁট ফাঁকা করে জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলল। নজর সরিয়ে অন্তুর হাত থেকে বোতল দুটো নিয়ে চটপটে পায়ে বেরিয়ে যায় ঘর থেকে। অন্তু চিন্তিত মুখে পায়চারি করছিল ঘরে। খানিক বাদেই জয়কে ফিরে আসতে দেখে চমকে উঠল। অস্বাভাবিক লাগছিল জয়কে দেখতে। এদিক ওদিক পাখির মতো তাকাতে তাকাতে জিজ্ঞেস করে, আমি কাছে আসি, তা তুমি চাও না? না। হ্যাঁ, অকপট স্বীকারোক্তি অন্তুর। আমি কি তোমার চাওয়ার ধারধারি? এসব ম্যানার্স আমার সাথে পোষায় না। হাঁপানোর মতো শ্বাস ফেলে জয়। চোখে মুখে আবেদন। অন্তু আতঙ্কিত চোখে পিছিয়ে যায় কয়েক কদম। আচমকা হাতটা চেপে ধরে টেনে আনে জয় ওকে। জোরে জোরে শ্বাস ফেলে আদেশ করে, শার্টটা খুলে দাও। জয়ের রোজকার এ অভ্যাস। ঘরে ঢুকেই প্রথমে বলবে, শার্টটা খুলে দাও। অন্তু কোনোদিন মানে না সেই কথা, কিন্তু আজকের বলাটা আলাদা শোনায়। মাতাল হয়ে ফিরলে যে সে অন্তুর কাছাকাছি আসার চেষ্টা করে না এমন নয়, কিন্তু খেলে খায় অতিরিক্ত। জবরদস্তি করার বিশেষ শক্তি থাকে না ভেতরে। ঘুমে ঢুলে পড়ে। অন্তুর মনে হলো আজ বুঝি নিস্তার নেই। জয় আবার বলে, শার্টটা খোলো, কুইক। অন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। জয় আকস্মিক অন্তুর খোলা ঘাড়ের ওপর মুখ থুবড়ে পড়ে। দুটো চুমু খায় সেখানে। অন্তুর চুলের পিছনে হাত দেয়, আলতো করে আঙুল নাড়ায় সেইখানে। গায়ের অনেকটা ভার অন্তুর উপর ছেড়ে দিয়ে বলে, শরীর ভালো লাগছে না, মনটাও। আজ হয় ওভারডোজ অ্যালকোহল, নয় তুমি। মনটা তোমাকেই বেশি টানছে ঘরোয়ালি। জয়ের আজকের ছোঁয়া নমনীয়, অথচ অন্তুর শরীরে যেন বিষ প্রবাহিত হয়ে শিরা উপশিরায় পৌঁছে যাচ্ছিল। হুট করে ভাবে, সে তো বিবাহিতা মেয়ে। জয়ই হোক, জয় যদি এই জয় না হয়ে একটা স্বামী জয় হতো, সে কি এই সুন্দর স্পর্শগুলো অনুভব করতো না, সায় দিত না? ততক্ষণে ঘৃণারা অন্তুর লোমকূপগুলোতে খোঁচা দেয়। শিউরে ওঠে তীব্র আক্রোশ আর বৈরাগে। বোতলের ক্রকটা কেমন এক কায়দায় যেন জয় এক হাতে খুলে ফেলে। একটা শব্দ হয়। বুদবুদ আকারে অনেকটা কোমল পানীয় মেঝেতে ছিটিয়ে পড়ে ছোট হুইস্কির বোতলটা থেকে। অন্তু সেটা কেড়ে নেয়। বোতলগুলোর মাঝে কোনোটাতে ডায়াজিপাম ড্রাগ মেশানো আছে। রিমি মিশিয়ে আবার ক্রক আটকেছে। আজ আর পরিকল্পনা সফল হবে না বোধহয়। জয় মুখ তুলে যায়, অসভ্যের মতো হাসে। তুমি কি চাচ্ছ ইনডাইরেক্টলি? মদ না তুমি? তুমি না মদ? হা হা করে হাসে। অন্তু জয়কে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, কোনোটাই না, বসুন বিছানায়। চোখ মুখ বসে গেছে আপনার। রাতে আজকাল কোথায় থাকছেন? সকালে ফিরছেন, কি হয়েছে? লম্বা শরীরটা অল্প কুঁজো করে লুঙ্গি উঁচিয়ে ধরে খাটের কাছে এগিয়ে গিয়ে ধূপ করে শুয়ে পড়ে। অর্ধেকটা পা ঝুলে থাকে মেঝের দিকে। চোখ বুজে বলে, এভাবে কথা বলনি কখনো তুমি আমার সাথে। কি করব, ঘেন্না লাগে যে। জয় হাসে। জায়েজ। যখন হাসে তখন সারাক্ষণ ঠোঁটে হাসি থাকে। বিরক্ত হয় অন্তু। সোফায় বসতে যাচ্ছিল। জয় বলে ওঠে, এখানেই বসো, ধরবো না তোমায়। তুমি অনুমতি দিলে হোটেলে যাই, আধা ঘন্টার মধ্যেই ফিরবো। ততক্ষণ বইটই পড়ো একটা। চট করে একটা প্যাগ মেরে আসি, খিদা পেয়েছে। অন্তু খাটের কাছে এসেও 2 কদম পিছায়। মুখ দিয়ে ছিটকে বের হয়, ছি। জয় হো হো করে হেসে ওঠে। আমাকে কি হাঁপলেডিস মনে হয় তোমার? তো রোজ আমায় না পেয়ে হোটেলে যান? আপনি লম্পট, নোংরা, চরিত্রহীন, ব্যক্তিত্বহীন পুরুষ। জয় উঠে বসে
অন্তুর হাত ধরে টেনে বিছানায় পাশে বসতে ইশারা করে বলে, বসো। অন্তু বসে চুপচাপ। জয়ের হাতটা সরিয়ে দেয় আস্তে করে। জয় পূর্ণ দৃষ্টি মেলে তাকায় অন্তুর চোখের দিকে। জিজ্ঞেস করে, একটা ছেলে পূর্ণ যৌবন পায় কত বছরে জানো? অন্তু জবাব দেয় না। জয় বলে, কম বেশি 15 বছরে। আমার জন্ম 1987, সেই হিসেবে এখন বয়স 27 পার, অর্থাৎ যৌবন প্রাপ্তির পর 1 যুগ কাটিয়ে এসেছি। শুকনো শুকনো কাটাতে বলছো? পুরুষের দ্বারা সম্ভব, সম্ভব সন্ন্যাসীদের দ্বারা। শুনেছি তারাও নাকি পাগল হয়ে যায়। অন্তুর বিরক্ত লাগছিল এসব শুনতে, তবুও চুপ করে চেয়ে রইল। জয় বলল, বিয়ে করলাম এই তো পরশুর দিন, সেই দিন নারী সঙ্গ হালাল হলো, তাও আবার দেনমোহর বাকি। হেসে ফেলল জয়। 20 বছরের উপরের কোনো ম্যাঙ্গো পুরুষকে চরিত্রবান ভাবলে তুমি হয় মূর্খ, নয়তো কঠিন বোকা। চরিত্র শুধু মেয়ে লোকের কাছে নষ্ট করতে হয় না, মোরওভার বহুত উপায় আছে। আমি কিন্তু বিজ্ঞানের ছাত্র। অন্তু কথা বলছিল না। জয় আচমকা অন্তুকে চমকে দিয়ে ওর কোলের উপর মাথা রেখে পায়ের উপর পা তুলে শুয়ে পড়ল। অন্তুর হাতটা টেনে চুলে রেখে চোখ বুঝল। অন্তুর মনে হলো তাকে কয়েক গ্রাম বিষ টুক করে গিলে ফেলে যেন সেটা হজম করে নিতে হলো। চোখ বুঝে ভারী শ্বাস ফেলল। জয় খানিকক্ষণ চুপচাপ শুয়ে থাকে ওইভাবেই। হঠাৎই আনমনে বলল, আমি প্রথম সিগারেটে টান দিয়েছি কবে জানো? 13 বছর বয়সে। গলা জ্বলত খুব। প্রথম খুন করেছি 15 বছর বয়সে, সাল 2002। প্রথম মেয়ে লোকের কাছে গিয়েছি 18 বছর বয়সে, সাল 2005। তুমি তখন কোথায় ছিলে? কবে এসেছো তুমি? তুমি এলে এই তো সেই দিন। ততদিন আমি বহুত কিছু পার করে এসেছি। অন্তু চেয়ে রইল জয়ের বন্ধ চোখ জোড়ার দিকে। ভ্রুর নিচের অনেকটা জায়গা চোখের পাতার উপরে, চটা পড়া ভ্রু, ডাগর ডাগর চোখ জয়ের। আচমকাই সে চোখ খুলে অন্তুর চোখের মনি বরাবর তাকালো জয়। অন্তুর তীক্ষ্ণ দৃষ্টিতে একটুও নড়াচড়া আসে না। জয় তা দেখে হাসে। 2007 সালে এক সম্মেলনে মারামারি করতে গিয়ে বিরোধী দলের 2টো লোক মার্ডার হয়ে গিয়েছিল। কিছুদিন পর আমাকে নিয়ে গিয়ে লেপ্তশুক সেলাই করার সুচ দেখেছ? দেখেছি। সেই সুচ সারা শরীরে ফুটিয়েছিল। পিঠে একটা বিশাল ক্ষত আছে, ওইখানে চাপ্পড় দিয়ে কুপিয়ে লবণ লাগিয়েছিল। সেগুলো এখন সারা দেহে। স্পেশাল ট্যাটু, তাই তো? জয় হো হো করে হাসল। এই না হলে আমার ঘরোয়ালি। এখন একটু প্লিজ চুপ করুন, এসব শুনতে বিরক্ত লাগছে। অন্য কথা বলুন, আর নয়তো ঘুমান। আমার পরিবারের কেউ কোনো কালে কষাই ছিল না। এসব শুনতে ভালো লাগার কথা না আমার। কষ্ট লাগছে না তোমার? ঠোঁট কামড়ে হাসি জয়। না, ওরা কোনো খারাপ কিছু করেনি। আপনি 2টো প্রাণ নিয়েছেন, সেই হিসেবে ওরাই মহান। অন্তত আপনার প্রাণটা দিয়েছে, যার মূল্য অমূল্য। আপনি কিন্তু 2টো প্রাণ নিয়েছেন শুধুই অহেতুক ক্ষমতার লড়াই, যার কোনো ভিত্তি নেই। কেবল ওই সকল স্বৈরাচারী পুঁজিবাদী সুবিধাবাদী লোকদের পা চাটতে গিয়ে এসব করেন আপনারা। ভাগ দেয় ওরা আপনাদের, যা তো সব ওরাই ভোগ করে। আপনারা কুকুরের মতো লেজ নাড়িয়ে বেড়ান মাছ থেকে। আবার এই পার্টির হয়ে মারামারি করার মূর্খতাকে আজকের যুব সমাজ বাহাদুরি হিসেবে নিয়েছে। কে বোঝাবে ওরা যে আসলে ওই সকল নেতাদের পা চাটা জিভ বের করা কুকুর? জয় অনেকক্ষণ চেয়ে রইল। কোনো আপোষ না? না, একটু আপোষ না, কোথাও না। অন্তত অন্যায়ের সাথে না। চট করে উঠে বসে জয়। খানিকক্ষণ চেয়ে থেকে বলে, ঘরওয়ালি, আপনি মারাত্মক এক উকিল হবেন, অ্যাসোয়ার। তবে ভালো উকিলদের কিন্তু জানের ঝুঁকিও ভালো থাকে। তখন হয়তো আমি থাকবো না, আমি আর বেশি দিন বাঁচব না। অন্তু জিজ্ঞেস করে, আপনার খারাপ হওয়ার গল্প নিশ্চয়ই বেশ ট্র্যাজেডিক। আমার খারাপ হওয়ার কোনো গল্প নেই। ওইসব সিনেমেটিক চিন্তা বাদ দাও। অতীত কোনো দিনই মানুষকে খারাপ বানায় না, বড়জোর বিদ্রোহী বানায়। লোকে আমায় খারাপ বলে, যদিও আমি আমার মধ্যে কোনো খারাপ কিছু দেখি না। আমার খারাপ হবার পেছনে কোনো কারণ নেই। আমি খারাপ, তাই আমি খারাপ। কারণ আমি খারাপ, কারণহীন কারণে আমি খারাপ। অন্তু হতাশ শ্বাস ফেলে। যতবার বোঝানোর চেষ্টা করবে ততবার ব্যর্থ হবে। এরকম একটা অদৃশ্য ব্যানার ঝুলিয়ে রেখেছে যেন জয় নিজের চারপাশে। অন্তু জিজ্ঞেস করল, ড্রয়ারে এইসব ড্রাগস কিসের? কি করেন এগুলো দিয়ে? জয় ড্রয়ার থেকে টিউব বের করে নিয়ে মেলতে মেলতে বলল, ড্রাগ দিয়ে কি করে মানুষ? আপনাকে কখনো নিতে দেখিনি। তুমি আমি কখনো কারো খুন করতেও দেখো নাই ঘরওয়ালি। তোমারে ঘরে আনার পর প্যাদানি দিয়ে ফেলে রাখলে দেখতে পেতে। কিউব মেলাতে খুব মনোযোগী সে। মেরে যখন ছাল ছাড়িয়ে ছেড়ে দিত আমায়, তখন কি করতে বলো? হাসপাতালে পড়ে থাকবো। কোন আমলে সেই ব্যথা কমবে সে আশায় বসে থাকবো? অত ধৈর্য কোনো কালেই নাই আমার। ওভারডোজ ড্রাগ পুশ করে বসে থাকি। দেহের সেন্সিটিভিটির ওপর স্যারোটিভ কাজ শুরু করলে ব্যথা অনুভূত হয় না ঠিকঠাক। অনুভূতি নাশ হয়ে রিফ্লেকশনলেস হয়ে যায় শরীর। এরপর আল্লাহর ওয়াস্তে অনির্দিষ্টকালের জন্য ঘুম বা সাবকনসেশন। জেগে থাকলেও দুনিয়ার খেয়াল নাই। ড্রেসিং করাও আমার পক্ষে সম্ভব না সেন্সিটিভ অবস্থায়।
বিরক্ত লাগে শরীরে ব্যথা লাগলে, রাগ হয়। একে তো থকথকে কষানি ঝরা ঘা, তার উপর যদি কাঁচি ছুরি ওষুধ তুলো মেরে খোঁচায়, তখন কড়া ড্রাগ ছাড়া উপায় নেই। অন্তু কপাল চেপে ধরে আস্তে করে বলল, টাল লোক। স্পষ্ট জিজ্ঞেস করে, আপনি অ্যাডিক্টেড হয়ে যাননি? তখন কিছুদিন করে রিহাবে থাকি, আনমনেই বলল। সে খুব মনোযোগ সহকারে কিউব মেলাচ্ছে। অন্তু চোখ বুজে আঙুল দিয়ে কপাল চেপে ধরল। কতবার মার খেয়েছেন জীবনে? জয় এবার তাকালো চোখ তুলে, চোখে মুখে রসিক ভাব ফুটিয়ে তুলে বলল, মেলাবার। কেন? আকাম করেছি। সোজা হিসাব। তুমি তো বললে অকারণে কেউ কাউকে মারে না। ভুল বলিনি। আপনি আকাম করেছেন কেন? আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানো? আমার কোনো যুক্তি নেই। তুমি যদি আমার এক কাজের সাথে আরেক কাজ রিলেট করতে চাও, প্যাচ ওইখানেই লাগবে। আমার যখন যা মন চায় তাই করি, সেই ক্ষমতাটুকু হাতে রাখি। মন আর মেজাজ মুহূর্তে মুহূর্তে ব্যতিক্রমী কিছু করতে চায়, আমি তাই করি। তো আমার কাছে কোনো যুক্তি আর টাকলার কাছে চিরুনি খোঁজা এক হলো না? অন্তু চুপ রইল। সে আজকাল নিজেকেই বোঝে না, জয়কে বোঝার প্রশ্নই ওঠে না। নিজের মানসিকতার এমন কঠোর পরিবর্তন ওকে প্রতিক্ষণে অবাক করে। জয় কিউব এলোমেলো করে ফের মেলাতে মেলাতে বলল, মেরে ফেলনি কেন আমায়? অন্তু বেশ কিছুক্ষণ নির্লিপ্ত থেকে অল্প হাসল। মৃত্যু যদি শাস্তি হিসেবে দিতে চাওয়া হয়, তাহলে শর্ত কি বলুন? সামনের জনের চোখে মৃত্যুর ভয় থাকতে হবে, ঠিক বলিনি? জয় চোখ তুলে তাকায়। অন্তু বলল, সেটা আপনার নেই, আমি নিজেকে দিয়ে বুঝি। আমাকে মৃত্যু দেওয়া কোনো এক প্রকার মূল্যবান উপহার দেওয়ার সমান আজকে। সেটা কেউ দিলে সেটা কি আমার জন্য শাস্তি হবে? আপনার চোখে মৃত্যুর ভয় নেই, শরীরে আপনার ব্যথা নেই জয় আমির। জয় শব্দ করে হেসে ফেলল। তো ছেড়ে দেবে আমায়? অন্তু মুচকি হেসে মাথা নামায়। ঠোঁটের কোণে হাসি চওড়া হয়। অল্প চোখ তুলে ফিসফিস করে বলে, আঘাত ভুলতে আছে, তবু আঘাতকারীকে নয়। শরীর ও মন ক্ষত রাখে না, ভরাট করে নেয় কোষ বিভাজনে, তাই বলে দাগ মিলিয়ে যায় না। বোকামি হোক অথবা অন্যায় সহ্য করতে না পারার ব্যর্থতায়, হারানো তো আর কম হারায়নি। তার একটা দায়িত্ব আছে আপনাদের, নাকি? ভুলবে না আমায়, তাই বলছ? আসামিকে ভোলা উচিত নয় জয় আমির। জয় গা দুলিয়ে আলতো হাসে, এক দৃষ্টিতে চেয়ে থেকে বলে, স্বামী নই না? আসামি হিসেবে তো আপনি খারাপ নন, এই ঢের। জয় আবার শুয়ে পড়ল অন্তুর কোলে, আরাম করে মাথা রাখে, কোমরটা আলতো হাতে জড়িয়ে ধরে পেটের দিকে মুখ লুকানোর মতো করে মুখ গুজে। অন্তু মাড়ির দাঁত আটকে চোখ বুজে শ্বাস ফেলে। খানিকের জন্য যখন বোতল নিয়ে বাইরে গিয়েছিল, ছাদে যায়নি, সেই স্টোর রুমের ওপরের দরজার ওপর গিয়েছিল। অন্তু টের পায় আজকাল খুব যেতে দেখা যায় সেখানে, দিনে কয়েকবার, বারবার। বাড়িতেও থাকছে না ঠিক মতো, বিক্ষিপ্ত ঘুড়ির মতো বাতাসের সাথে পাল্লা দিয়ে ফনফন করে ঘুরছে। উদ্দেশ্য অজানা, কিছু খুঁজে বেড়াচ্ছে যেন। হুমায়ুন পাটোয়ারি মরার পর থেকে দুই ভাইয়ের গতিবিধি অস্বাভাবিক। রাতে বাড়ি ফেরে ক্লান্ত হয়ে, চোখে মুখে এক প্রকার তাড়া, খুঁজে ফেরার ব্যর্থতা। একবার সকাল সকাল পুলিশ এলো পাটোয়ারি বাড়িতে। হামজা ওয়ার্কশপে ছিল, পুলিশদের সাথে নিয়ে দোতলায় এলো। জয় সকালে উঠে কোথায় বেরিয়েছিল। সে এলো খানিক পর, সদর দরজায় ঢুকেই পুলিশ দেখে চওড়া হাসল। ইন্সপেক্টর রশিদের দিকে চেয়ে কপালে হাত তুলে সালাম ঠুকে বলল, কি অবস্থা স্যার, ঠিকঠাক? তোমার খবর ভালো? মাথার উপর হাত তুলে আড়মোড়া ভাঙল। আমি অলওয়েজ বিন্দাস থাকি। এখন কেমন আছো? বরাবরের মতো ফার্স্ট ক্লাস। থানার আলমারির তাক যদি সব তোমার ফাইলে ভরা থাকে, চলবে তাতে? চলতেছে তো। সাবানের ফ্যানের উপর পা পিছলে যেমন ছোট করে চলে যায় না, ওই রকম চলে যাচ্ছে। তারপর যে ধপাস করে পড়ে যেতে হয়, সেটা ভুলে যাচ্ছ? বি পজিটিভ স্যার। নিজেকে সামলে নেবার দক্ষতা থাকলে পড়তে পড়তে না পড়ে সোজা খাড়া হওয়া বিষয়টা বিশেষ কোনো আশ্চর্যের ব্যাপার হবে না। পুলিশ মাথা নাড়ল। আর পড়বে না? পিছলাতে পিছলাতে দেয়ালের দিকে যাচ্ছ, পিঠ ঠেকে যাবে এবার। দেয়ালটা কোন ব্র্যান্ডের সিমেন্টে তৈরি স্যার? মজবুত খুব? না, মানে 2 নম্বর সিমেন্টের তৈরি হলে বেশি জোরে যদি ধাক্কা খায়, দেখা গেল দেয়াল ধসে পড়ল, আমার পিঠটির 2-4 খণ্ড হয়ে যাবে, সেটা পরের হিসাব। তবে দেয়াল পেরিয়ে যেতে পারি। জয়ের রসিকতা অবিরাম চলতে থাকল। জয় ফ্যানের রেগুলেটর ঘুরিয়ে স্পিড হাই করে গা এলিয়ে সোফায় বসল। পুলিশ বলল, কি করে বেড়াচ্ছ আজকাল? গলায় একটা খাকারি মারেন, কিছু আটকে আছে? জোরে জোরে কাশি দেন একটা। সব অভিযোগ বাদ দিয়ে যেটা মুখ্য হয়ে দাঁড়িয়েছে, তোমার স্ত্রীকে তুমি জোরপূর্বক তুলে এনেছ, মানহানি সহ বিভিন্ন নির্যাতন এবং মদের বিরুদ্ধে বিয়ে করেছ, পরিবারকে জিম্মি করে। যাস শালা, সাংঘাতিক কেসে ফেসে যাচ্ছি এবার। তবুও কিছু নারীবাদী বিটি সওয়াল গলা ফাটাবে। আমাদের অধিকার দাও, আমরা নারী, আমরা বাল ছিঁড়তে পারি। মুখ চেপে ধরল নিজের।
ক্ষমা স্যার, ক্ষমা। কি সব ভালো কথা যে খারাপ সময় বেরিয়ে যায় মুখ দিয়ে। অভিযোগ কি সত্যি? জয় বুকে হাত দিয়ে শ্রদ্ধা জানানোর ভঙ্গিতে বলল, অভিযোগ করেছেন আমার স্বর্গীয় শালা, সরি সম্বন্ধীবাবু। যেহেতু সে স্বর্গীয়, তাই তাকে জিজ্ঞাসাবাদ করার চান্স নেই। কবর থেকে কেউ কোনোদিন ইন্টারভিউ দেয়নি। তার বোনকে ডাকুন। আমি কি বলবো? আমি বললে নিজেকে ডিফেন্সই তো করবো, নাকি নিজের সম্মানের হরির লুট বিলাবো? জয় গলা হাঁকালো। অন্তু এসে দাঁড়ালো কিছু সময় পর। জয় বলল, বেআই বাড়ির লোকজন এসেছে, কিছু প্রশ্ন করবে তোমায়। সসম্মানে জবাব দাও গিন্নি। অন্তু বসল না, দাঁড়িয়ে রইল চুপচাপ। জয় তরুকে ডাকে। তরু এসে দাঁড়ায় আস্তে করে। জয় আদেশ করল, আমার জন্য ফুল 1 প্লেট ভাত আনতো। মাছ টাছ দিস না কেমন? মাছ আমার অত্যাধিক পছন্দের, এই জন্য খাই না। ফ্রিজে রান্না করা মাংস থাকলে তা গরম করে আন। পুলিশদের দিকে তাকিয়ে বলল, খেয়ে নি কেমন? আপনারা কথা বলেন। জেলের পচা রুটি খেয়ে ডায়রিয়া হয় আমার। বাড়ির ভাত ভালো করে গিলে যাই, তাও 2-1 দিন পেট ঠান্ডা থাকবে অন্তত। তারপরের দিনগুলো বরফ লাগাবো। সেন্টার টেবিলের ওপরে পুরো ভুরি ভোজ নিয়ে গোগ্রাসে গিলতে থাকলো জয়। আশেপাশে পুলিশের দল ঘিরে আছে। অন্তুকে প্রশ্ন করছে। জয় দুনিয়াদারি ভুলে খেয়ে যায়। বিশাল হাতের তালুতে এক একটা লোকমা বড় বড় করে মুখে দেওয়া তার স্বভাব। ছোট লোকমায় খাবার খেতে পারে না। খাওয়া ছাড়া এক মুহূর্ত আর কিছু তার বোধ নেই যেন। সে খাচ্ছে, পানি নিচ্ছে মুখে। তরুকে ডেকে সালাদ আনাচ্ছে। লবণ কম হয়েছে বলে ঝাড়ি মারছে। খাওয়ার হিড়িক বাঁধল তার। বাড়ির লোক এবং পুরাতন অফিসাররা অবাক হলো না ওর এমন আচরণে। কিন্তু নতুন যারা এসেছিল তারা হতবাক চোখে দেখে গেল, যার চোখে পুলিশের ডর নেই, জেলে যাবার উদ্বেগ নেই, বরং সে পুলিশকে বসিয়ে রেখে খাচ্ছে। অন্তুকে জিজ্ঞেস করা হলো, আপনাকে রোজ টিস করতো জয়ামির, কথাটা সত্যি? জয় খুব আশাবাদী অন্তুর তেজিদীপ্ত কণ্ঠে হ্যাঁ শোনার জন্য। এরপর তাকে 2-1 দিন হাজতেও কাটাতে হবে। ভেবে কষ্ট লাগছিল, হাজতে গেলে তার কবিতরগুলো কে দেখবে? মত পাওয়া যাবে না ওখানে। অন্তুর সাথে ঝামেলা করা হবে না। সবচেয়ে বেশি কষ্ট লাগছিল, যেই বউকে সে খাওয়া পড়া দিয়ে পুষছে সেই তার সাথে বেইমানি করবে, তাকে পুলিশে ধরিয়ে দেবে। কষ্টে পেট ফেটে হাসি আসছিল। হাসলো না। পুলিশটা পাছে পুরোটাই পাগল ভাববে। অল্প স্বল্প ভাবলে চলে, পুরোটা পাগল প্রমাণিত হওয়া ঠিক না। কিন্তু খাবার রেখে তড়াক করে চোখ তুলে তাকালো। যখন অন্তু বলল না, একে একে সকল অভিযোগ নাকচ করল অন্তু। জয় এটো হাতে প্লেট ডুবিয়ে হতবম্ব হয়ে চেয়ে থাকে অন্তুর দৃঢ় বিশ্বাসী মুখের দিকে। তার মনে হলো সে হ্যালুসিনেট করছে, অথচ সত্যি অন্তু সবগুলো অভিযোগ অস্বীকার করল। জয় গভীর চোখে তাকিয়ে থাকে শুধু চুপচাপ। পুলিশেরা অবাক হয়, কর্কশ্বরে জিজ্ঞেস করে, তাহলে আপনার ভাই এমন একটা অভিযোগ ডায়েরি করলো কেন? অন্তু পেশাগত মিথ্যেবাদীর মতো স্পষ্ট স্বরে জানায়, বাড়ির কেউ সম্মত ছিল না বিয়েতে। ওদের পছন্দ ছিল না জয়ামিরকে। ওরা এই বিয়ে মেনে নেয়নি। আমাকে অনেকবার ফিরিয়ে নিতে চেয়েছে, আমি যাইনি। এই ক্ষেত্রে তাদের ধারণা হলো জয়ামির হয়তো প্রেশার ক্রিয়েট করে আমায় ধরে রেখেছে। তেমন কিছুই না, আমি সদিচ্ছাই এবং সজ্ঞানে সংসার করছি। এটা শুধুমাত্রই আমার বাড়ির লোকের আক্রোশ ছিল। সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করল রশিদ, আপনি কাউকে ভয় পাচ্ছেন? সত্যি লুকাচ্ছেন? আপনার তাই মনে হচ্ছে? রশিদ উপহাসের হাসি হেসে মনে করিয়ে দিল, এই ঘটনার দিন 2-1 পর আপনার ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর সংবাদ পেয়েছি আমরা। সড়ক দুর্ঘটনার ঘটনা এই প্রথম শুনছেন? সড়ক দুর্ঘটনা? অন্তু বলল, খুন মনে হচ্ছে? আমি কিছু বলিনি, আপনি বলছেন ম্যাডাম। আপনি যা ইঙ্গিত করছেন আমি কেবল সেটাই স্পষ্ট করে দিলাম অফিসার। আর কিছু বলার থাকে না। অগত্যা আপাতত চলে গেল তারা। জয় হামজা তখনও হিসাব মেলাতে ব্যস্ত। তরু ভ্রু কুচকে তাকিয়ে রইল। রিমি রান্নাঘরের কাজবাজ করছে। জয় অবশিষ্ট খাবারে পানি ঢেলে হাত ধুয়ে উঠে পড়ে। তার অস্থির লাগছে, মেজাজ বিক্ষিপ্ত হয়ে উঠেছে অকারণেই, অথবা অজ্ঞাত কারণে। অন্তুর দিকে বারবার তাকায়, অস্থির চঞ্চল চোখে তাকায়। মেয়েটার দৃষ্টি জানালার বাইরে। কোত্থেকে যেন একটা লাল রঙা শাড়ি কিনে আনলো জয়। লাল তার প্রিয় রং, আর কোনো রং প্রিয়র তালিকায় নেই। রক্তের রং লাল। জীবনে প্রথমবার রক্তের রং দেখার পরেই রংটাকে জয়ের ভালো লেগেছিল, অতিরিক্ত ভালো। এরপর কোনো রঙই ভালো লাগে না আর। অন্তুকে বলল, ঘরওয়ালি এটা পরবেন আজ গোসল করে। শালার বিয়ে তো করলাম আমি, বাসরে বউ ফেলে গেলাম হাসপাতালে, তেলতেলে কপাল। শাড়ি পরা অবস্থায় দেখিই নাই তোমায়। ওই বাড়ি থেকে বের হবার সময় একবারই দেখেছিলাম, তাও ভালো মতো না। আজ বড় একটা ছবি তুলব দুজনে, ঠিক আছে? নেই। ঠিক নেই? না। পড়বে না? কেন? ইচ্ছে করছে না। পড়বেই না? পড়বই না। জয় হাসে। খানিকক্ষণ কেমন করে যেন চুপচাপ তাকিয়ে থাকে অন্তুর উদাস মুখখানির দিকে। অন্তু জয়ের দিকে না তাকিয়েই বলে, এভাবে তাকিয়ে থাকবেন না, অস্থির লাগছে। জয় আস্তে করে বলে, আমারও। বেরিয়ে যায় ঘর থেকে। বসন্তের রোদে ছাদে কবুতরের ঘরের সামনে বসে শাড়িতে খানিক মদ ঢেলে দিয়ে দিয়াশালায় জ্বালায়। কাপড়ের লাল রংটা পুড়ে যখন ছাই কালো হয়ে আসছিল, রাগ লাগে জয়ের।
পছন্দের রংটা বদলে অন্ধকারে ছেয়ে যাচ্ছে। রক্ত আর অন্ধকার তো প্রায় একই, দুটোই বিনাশী। তবুও আজ দুটোকে এক করতে পারে না জয়। অন্ধকারকে তার অপছন্দ না, তবুও আজ আগুনের উপর রাগ হচ্ছিল খুব, অথচ নেভালো না। আগুন আর পাপের মধ্যে তফাৎ নেই। এক প্রান্তে ধরে গেলে পুরোটাকে পোড়া অথবা গোটা মানুষটাকেই পাপী সম্বোধন করা হয়। ফেরার পথ জ্বলতে দেয় শাড়িটা। ভাবে, আচ্ছা, ছাই হয়ে যাওয়া এই কালো রঙকে কি আর লালে ফেরানোর উপায় নেই? উত্তর আসে, না। সময়ের মতোই তো ছাই আর পাপ। খড়ি পুড়ে ছাই হয়, তার স্তূপ থেকে পুনরায় খড়ি জন্ম হয় না। পাপের স্তূপ থেকে পুণ্যের জন্ম হয় না। রংহীনতা থেকে রঙের জন্ম হয় না। চলে যাওয়া কিছুই ফিরে না, যা ফিরে তা গেছিল না। গা ঘামলে সহ্য করতে পারে না জয়। আজ শার্টটা ভিজে উঠল, তবুও জ্বলন্ত আগুনের খুব কাছে তপ্ত সূর্যকিরণের নিচে বসে রইল। কবুতরগুলো গা ঘেঁষেছে। আজ তাদের মালিক আদর করছে না, কথাও বলছে না। তারাও হতাশ হয়ে ফিরে ফিরে যাচ্ছিল। ডাইনিং টেবিলের ওপর আঙুল বাজাতে বাজাতে গান ধরে যায়। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার কত যে খবর রয়ে যায় অগোচরে। মাথা দুলিয়ে গলা ছেড়ে গাইছিল গান। হামজা আসবে, এই সন্ধ্যা মাথায় নিয়ে 4টে গপাগপ খাবে দুজন, এরপর বেরোবে। হামজা জিজ্ঞেস করে, তোকে আবার স্বার্থের টানে দূরে কে ঠেললো? হ্যাঁ বল, সবসময় জরুরি না গানের সাথে জীবনের কাহিনী মিলবে। মন চাইতেছে গাইলাম, গানটা প্রিয় আমার। তুমি চান করতে যাবা? তুই করবি না? তোমার মতো খাসটা তো আমি না। সবসময় পরিষ্কার থাকি, ডেটল সাবান মাখি, 99% জীবাণুমুক্ত থাকি। হামজা গোসলে যায়, জীবনে তোয়ালে নেয় না, সেটা রিমিকে দিয়ে আসতে হয়। রিমি একটা নতুন পাঞ্জাবি ও পায়জামা ইস্ত্রি করে বিছানায় রাখলো। চিরুনি, পারফিউম, মুজিব কোট ইত্যাদি রেখে বেরিয়ে যাচ্ছিল। হামজা ধরল, আমাকে এড়িয়ে চলতে ভালো লাগে? কিছু লাগবে আপনার? গম্ভীর হামজা কড়া স্বরে জোরালো করে বলল, তোমাকে লাগবে। আছি তো। রিমিকে ঘুরিয়ে নেয় হামজা নিজের দিকে, মুখটা উঁচু করে ধরে। রিমির চেহারায় বদল এসেছে, সেই চাঞ্চল্য আর নেই। পুরোদস্তুর পুরনো গিন্নির মতো রূপ, যেখানে শুধুই কর্তব্য পালনের তাগিদ, মনের চাহিদার অভাব। হামজা বলল, আমার দিকে তাকাও। আর্মিনের রোগ লেগেছে? হ্যাঁ। তোমার তরুর ওর মতো বিদ্রোহী হয়ে গেছে সকলেই। খুব তাড়াতাড়ি কাবু করে ফেলেছে সে তোমাদের। খারাপ তো কিছু করেনি। একসময় আমিও বিমুখ ছিলাম ওর থেকে। চট করে একদিন বুঝলাম গোটা বাড়ি ভয় পায় ওকে, ওর তেজ এবং নির্ভীক চোখকে। আমি আকাশ থেকে পড়েছিলাম যখন টের পেলাম আপনিও চিন্তিত ওকে নিয়ে। কিছু তো আছে, নেই? সত্য বলে দেওয়ার এবং অন্যায়কে অন্যায় বলার জন্য মাত্রার চেয়েও বেশি দুঃসাহস আছে ওর কাছে। হারাতে ভয় নেই, কিছু তো ক্রেডিট পাওয়া উচিত। হারালে লোকে দমে যায়, ও প্রতিবার দ্বিগুণ তেজে ঝলসে ওঠে। তাতে ক্ষতিটা কার? নিঃশব্দে হাসে হামজা, চোখ দুটো জড়িয়ে যায়, নাকের দুপাশে ভাঁজ পড়ে, কাঁধটা দুলে ওঠে। রিমি চোখ ফেরায়, অথচ আপনারা শঙ্কিত ওকে নিয়ে। আমি তো রাজনৈতিক পরিবার থেকে আসা মেয়ে, তবুও আপনার কাছে কাবু হয়ে পড়ে আছি দিনের পর দিন। প্রতিসেবা করে চলেছি। একটা সাধারণ মেয়ে বাড়িতে ঢুকেই গোটা নকশা বদলে ফেলেছে। আপনার জয়ের ভিত নড়িয়ে দিয়ে রেখেছে। ভুল মানুষের আসর লাগিও না গায়ে, ওর কাছে কিছুই নেই। নিঃস্ব, শুধু শুধু তোমাদের কাজে বাগড়া দিতে আসছে। আচ্ছা রিমি, তোমার কি নিজেকে আমার বাধ্য মনে হয়? রিমি বিভ্রান্ত হয়ে তাকায়। হামজা বলে, আজ থেকে আমার কোনো কাজ করতে হবে না তোমাকে। রাগ করে বলছি না কথাটা, তবে আজ তুমি আমার কোথাও একটা আঘাত করে বসলে। ভাবতাম শুধু একটু অভিমান জড়িয়েছে, নয়তো তুমিও খুব একটা পবিত্র পরিবারের নও। তোমার সব স্বাভাবিক লাগার কথা, কিন্তু এখন মনে হচ্ছে গোটার রং বদলে গেছে তোমার। তোমার ধারণা তোমার সই রিমি। রিমি অপ্রস্তুত হয়ে যায়। হামজা শান্ত মানুষ, ফয়সা কথা বলে না, যা বলে তার একটাও অহেতুক না। হামজা বলল, নন্দালেস লেট মি রিমাইন্ড ইউ ওয়ান থিং। ওর সাথে যা হয়েছে তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। ও তুমি নও, আর না আমি জয়। ওদের সম্পর্কটাই একটা যুদ্ধ বিগ্রহের ওপর স্থাপিত। আমার তোমার তো তা ছিল না, কিন্তু তুমি ছোট্ট একটা বিষয় নিয়ে অনেকগুলো দিন দূরত্ব বাড়িয়েছ। এত চাপা হতে নেই, ছোট মানুষ তুমি। রিমি তাকিয়ে থাকে। হামজার মুখটা অতিরিক্ত গম্ভীর হয়ে উঠেছে। রিমি মুখ ফিরিয়ে নেয়, তবুও তীব্র অভিযোগ আর অভিমান তাকে কথা বলতে দেয় না। হামজা জিজ্ঞেস করে, কিছু বলবে? কি বলার আছে? কি বলবো আমি? কেঁপে ওঠে কণ্ঠটা। এই সময় রিমির কখনোই বিশ্বাস হয় না এই লোকটা তাকে ভালোবাসে না, কোনোদিন মারেনি, কড়া কথা বলেনি। চোখে সবসময় গভীর এক অনুভূতি। রিমি বোকা বনে যায় এই লোকের সামনে বারবার। সেই ছোট্ট রিমি কত ভালোবেসে ওর বাবার কাছ থেকে চেয়ে নিয়েছিল। বাপ ভাইয়ের স্বার্থ ছিল হামজার সাথে বিয়ে দেওয়ার। হামজা ছিল নিঃস্বার্থ। হামজা চট করে আলতো হাসে। কাছে আসে রিমির, দুই চোয়ালে হাত রেখে দাড়ি গোফের মুখটা এগিয়ে নিয়ে শব্দ করে রিমির ঠোঁটের কিনারায় চুমু খায় একটা। রিমির চোখ বুঝতেই এক ফোঁটা তপ্ত জল গাল বেয়ে যায়।
ভেজা ঢোক গেলে একটা। আচমকা হামজা ফিসফিস করে বলে, তুমি জানো আমি কোনো পাটোয়ারি বাড়ির ছেলে টেলে কেউ নই। রিমি বিদ্যুতের শক খাওয়ার মতো ছ্যাঁত করে দুপা সরে যায়। হামজা হাসে, শব্দ হয় না। পাজামা পাঞ্জাবি পরে চুল ঠিক করে পারফিউম লাগাই। কোট গায়ে চড়াতে রিমির দিকে তাকালে রিমি আস্তে করে বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করে, কে আপনি? ঢাকা মোহাম্মদপুর বস্তির কোনো এক কুঠুরিতে অত্যন্ত অবহেলায় জন্ম নেওয়া একটা ছোট লোক, নোংরা নিঃস্ব প্রাণ আমি। ভ্রু নাচায়, কি এবার একেবারে তালাক? বলেই হা হা করে এত জোরে শব্দ করে হাসে যা কখনো হাসেনি হামজা। গাটা ঝাঁকুনি দিয়ে ওঠে রিমির, কথা বেরোয় না। হামজা বলে, আমার মা বলে যাকে জানো, শাহানারা পাটোয়ারি, সে সন্তান জন্মদানে জন্মগত অক্ষম নারী। নারীত্ব ছিল না তার মাঝে। ছোটবেলা থেকেই হুমায়ুন পাটোয়ারিকে এই থালায় ও থালায় মুখ দিতে দেখেছি। তাকে বাধা দিইনি, কারণ সে আমার বাপ না, বরং আমি তার বাপ হয়ে উঠেছিলাম। কৃতজ্ঞতা অথবা বাপের ধর্ম যাই বলো, খানিক প্রশ্রয় দিতে হয়। দিয়েছি তাকে। বাপ হিসেবে ছেলেকে যা দিতে হয় আমি তাকে সব দিয়েছি। আমাকে শাহানামা নিয়ে এসেছিল এখানে। আমি তখন 2 বছরের বাচ্চা। রাজধানীর রাস্তার ধারে ময়লায় গড়াগড়ি খেতাম। পাটোয়ারি বাড়ির সবাই বড়লোক হলেও হুমায়ুন পাটোয়ারি চিরকালের চরিত্রহীন আর কামলা, কোনোদিনই কাজকাম করেননি। এখানে এসেও সেই অভাবী মানুষ আমি, যতদিন না অন্যায়ের পথে গেছি। আমাকে স্কুলে পড়িয়েছিল জয়ের মা, হুমায়রা ফুপু। কতদিন? শ্বশুরবাড়ি থেকে কতদিন চালাবে আমাদের সংসার আর আমাকে? আমার বয়স যখন 14, সে সময় তারও। রিমি স্তব্ধ হয়ে চেয়ে থাকে। হামজা হাসে। আমার তখন ক্লাস 9-এর রেজিস্ট্রেশন। ফুপু নেই আর, বাড়িতে চাউল কেনার টাকা নেই। আমার স্কুলের ফি দেবে কোত্থেকে? পাটোয়ারি বংশের কেউ কাউকে দেখে না। নিজেদের অর্জন নিজেদের করে নিতে হয়। আমিও একসময় ক্ষমতা অর্জন করে সবগুলোকে উপড়ে ফেলেছি। এখন দেখবে যেদিকে তাকাবে সব আমার নামে। গোটা পাটোয়ারি নামটা আমার, হামজার। আমার আসল নাম জানি না আমি, দরকার নেই। শুধু আরো ক্ষমতা চাই, আরো। তাছাড়া আমি আজ আমি হতাম না রিমি। তখন দেশে 90-এর গণঅভ্যুত্থান চলছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশ তোলপাড়। আমাকে বলা হলো লেখাপড়া ছেড়ে দিতে। তা সম্ভব ছিল না। আমি ছোট লোকের ছেলে হলেও আমি ছোট লোক হয়ে জন্মাইনি। আমার জন্ম হয়েছে ক্ষমতা কামাতে, এই সমাজে নিজের বিশিষ্ট নামের ঝংকার তুলতে। ছোট লোক হয়ে মরার কথা তো ভাবতেও পারি না কোনোদিন। আমি চলে গেলাম পার্টিতে। মেট্রিক পরীক্ষার প্রবেশপত্রের টাকাটা নিজের ভালো মানুষই বিক্রি করে পাপের টাকায় জোগাড় করা ছেলেটা এত বড় ব্যবসা, এত বড় বাড়ি আর এত নাম কিভাবে কামিয়েছে সেসব তোমাদের না জানলেও চলবে। কল্পনা করে নিও। শুধু জেনে রাখো, তুমি, তোমার পরিবার আমায় বাল দিয়েও নাড়ত না, যদি না সেই সব পেরিয়ে সব ডিঙিয়ে আমি নিজেকে এই অবস্থানে দাঁড় করাতাম। হামজা থামে, খানিক দম নাই, এরপর বলে, বহুত কিছু পাড়ি দিয়েছি আমি আর জয়। তোমার মতো লাখখানেক রিমি আর আর্মিনের মতো হাজারখানেক আর্মিন জয় হামজার পথ রুখতে পারবে না, আর না ভাঙন ধরাতে। এই পথ একদিনের না। যখন তোমাদের জন্ম হয়নি অথবা খালি গায়ে পুতুল খেলতে তোমরা, তখনকার ধরা হাত না ছাড়বে হয় মরবে। কেমন অস্বাভাবিকভাবে হাসে হামজা গা দুলিয়ে। অনেক ক্ষমতা কামানোর আছে, অনেক অনেক অনেক, যার অন্ত নেই, থাকবে না কোনো সীমা। এই অবধি পৌঁছাতে যেই পথ পাড়ি দিয়েছে, সামনের পথে আরো রক্ত, আরো চিৎকার, আরো হাহাকার আছে। সেসব থামলে আজ আমি মানুষের প্রতিনিধি হতাম না। আজ কত মানুষ আমার কাছে এসে ধর্ণা ধরে একটু সাহায্যের আশায়। আমার গর্ভধারিণী হয়তো এই লোকগুলোর মতো হাত পাতওয়ালার কাতারেও ছিল না, অথচ আজ আমি তাদের হাতে সাহায্য তুলে দেওয়া মানুষটা। আমি সেই দিন অন্যায় দেখে থেমে গেলে হতো, আর না আজ থামলে হবে। তুমি বিরোধিতা করো, আর্মিন করুক, জয় আর আমার পথটা এক। সেখানে গিয়ে অর্জন দুজনের দুটো, দুজনেরই অতৃপ্ত হয় চিরকাল, তবুও তৃপ্ততা। আমার ক্ষমতা লাগবে, আরও উঠতে হবে। সিঁড়ি পড়ে আছে, অনেক সিঁড়ি, ওপরে ওঠার সিঁড়ি। ক্লান্তিতে জড়িয়ে আসা পা দুটো ঝাড়া মেরে ওপরে উঠে যেতে হবে। বুঝতে পারছো তুমি? বুঝতে পারছো? হামজা জয়কে ডাকতে ডাকতে বেরিয়ে যায়। ও জয়, বেরোবি নাকি আসবো? দেরি হচ্ছে, জলদি আয়। হামজা বের হওয়ার সময় অন্তু ড্রয়িং রুমে ছিল। আজ একটা জিনিস খেয়াল করলো, হামজার ডান হাতের বৃদ্ধ আঙুলে ঠেলে ওঠা সেলাইয়ের দাগ খুব বেশি, যেন আঙুল কেটে পড়ে যাবার থেকে রক্ষা করতে কোনো সময় তাদের সেলাই দেওয়া হয়েছিল। জয় বেরিয়ে গেল। অন্তু রিমির ঘরে গিয়েছিল। ওরা দুজন আজ রাতে ফিরবে বলে মনে হয় না। রিমি তখন উদ্ভ্রান্তের মতো বসা। অন্তুকে পেতেই গড় গড় করে সব বোধহয় নিজের উপরে চাপা বোঝাটা নামায়। অন্তু অনেকক্ষণ চুপচাপ বসেছিল। পুরো বাড়ি নিস্তব্ধ। নিচ থেকে লোহার ধাতব শব্দ ভেসে আসছে। নীরবতা ভেঙে অন্তু প্রথম যে কথাটা চট করে বলল, তাহলে তুলিয়া পুকে। রিমি আরেকবার হতবাক হয়ে তাকায়। ব্যাপারটা তার মাথাতেই আসেনি।
সে হামজার মুখে কথাটা শুনে এতটাই হতবিহ্বল হয়ে পড়েছিল আর কিছু ভাববার ফুরসতি পায়নি। অথচ আজকাল অন্তুকে বিশেষ অবাক হতে দেখা যায় না, সে যেন সেসবের ঊর্ধ্বে চলে গেছে। অন্তু জিজ্ঞেস করে, আপনি হামজা সাহেবকে ভালোবাসেন? কেন? রিমি অনেকক্ষণ চুপ করে থেকে বলে, মাঝে মধ্যে আমাদের বাড়িতে গেলে ওই গোমরা মুখ বিশালাকায় লোকটা যেত, দোতলার সিঁড়ি থেকে বসার ঘর দেখা যায়। কেন যে দাঁড়িয়ে দেখতাম লোকটাকে, একটা কথা বেশি বলে না, এদিক ওদিক তাকায় না, এত শান্ত মানুষ, রাগ হতো কেন জানি, অথচ কোনো কারণ ছিল না। জানেন, আমি কি করে জানবো যে লোকটা বেশ জানে তাকে এক পুচকে মেয়ে ভ্রু কুচকে দেখছে, আবার এটাও জানে কি করে চট করে চোখ তুলে এক নজর দেখে সেই মেয়েকে কঠিন লজ্জায় ফেলে দেওয়া যায়। দিল, আমি কাচুমাচু হয়ে গেলাম। ভূত দেখলে যেমন পা ভারী হয়, ওই রকম আঠার মতো লেগে রইল পা জোড়া। মাঝে মধ্যেই যেত, যখন ঝন্টু বাবাদের বাসায় যেত আমি বাহানা করে যেতাম। অথচ এই গভীর জলের মাছ লোকটা কি করলো জানেন? কানাঘুষে শুনলাম লোকটা প্রস্তাব দিয়েছে। বাড়ি শুদ্ধ কেউ রাজি না এত বড় গম্ভীর লোকের সাথে আমার বিয়ে দিতে। ঝন্টু বাবা আর মাঝার ভাই দিয়ে দিল, আমি না করিনি। কেন করিনি কে জানে। ছোট বয়সে বউ হয়ে আসার পর থেকে লোকটার স্পর্শ, কথা, চোখের চাহনি আর তার ঘরনের কাজ করতে করতে কবে যে কঠিনভাবে আটকে গেলাম। জানেন, কোনোদিন বলেনি আমায় কিছু করতে, অথচ তখন বয়স ছোট ছিল। একটা তাগড়া পুরুষ, সে আমার স্বামী, তার তোয়ালেটা লুঙ্গিটা এগিয়ে দেওয়ার মাঝে যে শিহরণ আছে তাতে বুক কাঁপত। আমায় বলতো খাইয়ে দিতে, আমার ছোট্ট হাতের লোকমা লোকটার মুখে তুলে দেওয়ার সময় শিরা উপশিরায় যে আন্দোলন, ও আপনি বুঝবেন না আরমিন। লোকটা বাইরে গেলে অপেক্ষা করা, মুরগির বাচ্চার মতো তার বিশাল বুকের কোটরে গুটিসুটি মেরে শুয়ে থাকা, তার পছন্দের রান্নাটা করা, তার ছোট ছোট ধমক। রিমি হু হু করে কেঁদে ওঠে। অন্তুর খুব আফসোস লাগছিল। অস্থির সে কত রকমই তো হয়েছে, এরকম অস্থিরতা নয় সেগুলো, বিষাক্ত অস্থিরতা। সে বুঝবে না এগুলো। রিমি বলল, ঠিকই তো, সে এসব কেন বুঝবে? জয়ার তার মাঝে হতে পারে বিয়ের খোদবা পড়ে শরীয়ত মতে বিয়ে হয়েছিল। জয়ের খিদে পেলে কাছেও টেনে নেয়, জোর জবরদস্তি করে, তবে এইসব বিষয় তো নেই ওদের মাঝে। অন্তু রিমিকে কান্নারত রেখে উঠে গিয়ে জানালার ধারে দাঁড়ায়। ঈশার নামাজ পড়ে মুসল্লিরাও বেরোচ্ছে মসজিদ থেকে। অন্তু উদাস চোখে চেয়ে থাকে আলো আধারী গোধূলিতে। জয়কে নিয়ে তার কেবল কৌতূহল আছে, আর আছে মহাবিশ্বের মতো বিস্তৃত এক বিশ্ব ঘেন্না। লোকটা ভালোবাসতে জানে কিনা জানে না অন্তু, কারণ সেই সুযোগ দেয়নি। তবুও জানে জয় অন্তুর ওপর শুরু থেকেই উদার, নয়তো অন্তুর গোটা বংশ নির্বংশ করতে বাধা কোথায় জয়ের? সুযোগ দেওয়া উচিত, একটু মায়ের পড়া উচিত জয়ের। অনেকটা পড়লেও দোষ নেই। একবার জয়ের বেঁচে থাকার, জগৎ সংসারে নিজেকে যুক্ত করার অথবা স্নেহ ভালোবাসার হাহাকারে ভিজে ওঠা উচিত। সে জয়কে আবিষ্কার করতে চায়, তারপর বিচার করতে চায়। তুলির ঘরে গিয়ে অন্তু জিজ্ঞেস করে, আপনার সাথে এই বাড়ির সম্পর্ক কি? তুলি হাসে, বের করে দেবে আমায়? ইচ্ছে অধিকার কোনোটাই নেই, জানতে চাই। জেনে কি? না জেনেও কিছু নয়, তবুও জানা ভালো। আব্বুর অবৈধ মেয়ে। অন্তুর চোখ বাজে। এটা বাড়ি না ডাস্টবিন? সবার ভেতরে দোষ, আর সব এক বাড়িতে জোট বেঁধেছে। অন্তুর জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আপনার নিজের মাকে চেনেন? তবু হামজা আপনাকে ভালোবাসে, উল্লেখযোগ্য ভালোবাসা না যদিও। এজন্য কি আপনার এভাবে স্বামীর বাড়ি ছেড়ে চলে আসা নিয়েও এই বাড়ির কারো কোনো হেলদোল ছিল না, এমনকি আপনার বাপেরও? অন্তুর মনে হয় সে নরকে এসে পড়েছে, যার অবস্থান সভ্য সমাজ থেকে অনেক দূরে। সমাজে বা মানুষের ভেতরে ভেতরে বহু দৃষ্টিকটু, শ্রুতিকটু ঘটনারা অবাধে ঘটে যায়। কানাকানি হলে বদনাম, নয়তো ওটাই সভ্যতার নামে চালিয়ে দেওয়া হয়। এই তো বাড়িটাতে সবাই একসাথে বসবাস করে, এটা কোনো হোস্টেলের হল যেন। একসাথে থাকা ছাড়া আর পরস্পরের মাঝে তেমন কোনো মেলবন্ধন থাকার নয়। অন্তু অবাক হয়, আজকাল সবকিছুর যোগসূত্র খুঁজে পায়। তরু শাহানার বোনের মেয়ে, তুলির মা হুমায়ুন সাহেবের উপস্ত্রী। হামজা কোথাকার কে? আর জয়? একমাত্র জয় আর হুমায়ুন পাটোয়ারি এই বাড়ির কেউ না কেউ। রাত 11টার পর ওরা সব বন্ধ হয়ে যায়। অন্তু বারান্দা থেকে দেখে সব আলো নিভিয়ে সশব্দে শাটার ডাউন করে যে যার মতো বিদায় নিয়ে যাচ্ছে কর্মচারীরা। মাঝরাত হয়ে আসে, অন্তু নামাজ পড়ে, এদিক ওদিক পায়চারি করে। রাত 1টার দিকে চাবি নিয়ে বের হয়ে রিমির কাছে যায়। রিমির মানসিকতা বিধ্বস্ত, তা সত্ত্বেও অন্তু বলে, চলুন ঘরটা দেখে আসি। খুব একটা ভালো লাগবে না আপনার ওখানে গিয়ে? অন্তু বলে, খুব খারাপ কিছু? ভালো না? তাহলে তো যাওয়াই যায়। বুঝবেন না কিছু। কৌতূহল বসে জিজ্ঞেস করবেন জয় ভাইয়াকে, এরপর হাঙ্গামা হবে, আবার ঝামেলা হবে। হবে না, আমি আর নাক গলাবো না, শুধু দেখব। দরকার হলে আপনি বুঝিয়ে দেবেন। আমি নিজেই কিছু জানি না। তরুতুলির ঘরের দরজা আটকানো, শুয়েছে ওরা। দুজন যায় চুপি চুপি। রিমি লম্বা বারান্দার শেষ প্রান্তে স্টোর রুমের ডান পাশে দাঁড়ায়। উদাস্বরে অন্তুকে বলে, আপনি যান, আমার ভালো লাগে না ওখানে যেতে। আপনারও লাগবে না। অন্তুর বুকে ধুকপুকানি ওঠে।
হাতে শুধু একটা দিয়াশালাই, টর্চ আনেনি। কি বা দেখবে? খুব খারাপ কিছু? দেখে কি করবে? কি থাকতে পারে? কোনো অনৈতিক ব্যবসার জিনিস বা অন্য কিছু? জয় বলে ওখানে ইস্পাত, লোহা ইত্যাদি আছে। গোডাউন ওটা, লোহা গলানোর কাজ হয়। এই সরু বারান্দাটা গা ছমছমে, ঠিক পুরনো ভূত বাংলোর নির্জন করিডোরের মতো। লাইট জ্বালাতেই অন্তু চমকে উঠল। আজব লাল টকটকে রক্তের মতো লাইট এই বারান্দায়। অন্তু কোনোদিন জ্বালিয়ে দেখেনি। ভয়ও হচ্ছিল। সেখানে কোনো পাহারা নেই তো? না থাকার কি? হামজা জয় ঝানু লোক, আধারে লাল আলো আরো রহস্যময়তা তৈরি করেছিল অকারণেই। অন্তু সেই দরজার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে কান পাতে। ওপাশে কারো আওয়াজ নেই, হয়তো পাহারা নেই। কেউ তো আসে না এদিকে। এই বাড়ির দোতলাতে কেউ আসে না। বাড়ির লোকেরাও এক একটা অস্বাভাবিক মানুষ। তালাটা খোলার সাথে সাথে অন্তুর বুকটা ধূপ করে ওঠে। আস্তে আস্তে দরজা ঠেলে সে, চোখ ধা দিয়ে যায়। কবরের মতো অন্ধকার, আন্দাজ করা যায় না সামনে আদৌ কি আছে। হাত বাড়ায়, টের পাবার চেষ্টা করে তার সামনে কিছু আছে কিনা। আশ্চর্য, পেছনে লাল আলোর এক রত্তিও দরজার এপাশের অন্ধকার কাটাতে সাহায্য করছে না। অন্তুর বুক এত কাঁপছে কেন সে বোঝে না। নিজেকে ধমক দেয় একটা। সামনে কাল গর্ভের মতো অন্ধকার। বদ্ধ বাতাসে কেমন একটা গুমট ভোঁতা আওয়াজ কানে বাজে। সেটা খুব বিশ্রী লাগছিল। কমপক্ষে ৩-৪ মিনিট দাঁড়িয়ে থাকে অন্তু অন্ধকারটাকে চোখে সহনীয় করার উদ্দেশ্যে। কিছু স্পষ্ট হলো না, তবে অন্ধকার চোখে সয়ে গেল। সামনে 2 কদম সমতল ভেবে পা রাখতেই পা ছিটকে যায়। চাপা একটা আর্তনাদে আশেপাশের সবকিছু চেপে ধরার চেষ্টা করে। ধরে ফেলে কিছু একটা। চুপ করে দাঁড়িয়ে থাকে। বুকে ড্রিম ড্রিম করে ঢোল বাজছে যেন। বুকে হাত রেখে ওকে থামানো দরকার, নয়তো স্পন্দিত হতে হতে বেরিয়ে না আসে। যে তার গতি বেড়েছে। পায়ে অনুভব টের পাচ্ছে সে কোনো সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে এবং হাতে ধরে আছে দুপাশের হাতল। অন্তু অবাক হয়। এটা সে কোথায় নামছে? পাতালে? কারখানা? তখনই মাথায় আসে সে দোতলা থেকে আসছে। তাহলে এই সিঁড়ি নেমে কোথায় যায়? দোতলা থেকে নামলে নিশ্চয়ই নিচতলায় যায়। নিচতলায় ওয়ার্কশপ। সে তাহলে যাচ্ছে কোথায়? ওয়ার্কশপে? তার মানে অহেতুক সন্দেহ করে এত নাটক। অন্তুর রাগ হয় নিজের উপর এক মুহূর্তে। দৌড়ে ফিরে যেতে পা টানে। তখনই মনে হয় তার মস্তিষ্ক তার সাথে খেলছে। সে ভয় পাচ্ছে, চরম ভয়, এবং মস্তিষ্ক তাকে সহজভাবে ভুলিয়ে দ্রুত বিষয়টা কাটাতে চাইছে। গায়ে এক ধরনের শিরশিরে অনুভূতি হচ্ছিল। এক অজানা ভয় হতে পারে। আসলে সহজভাবে চিন্তা করলে দোতলা থেকে এই সিঁড়ি যদি নিচে নেমে যায়, অর্থাৎ এটা গ্রাউন্ড ফ্লোরে গেছে, এটা নিচতলার গুপ্ত সিঁড়ি। বাড়ির সামনে যেই সিঁড়ি দিয়ে ওপরতলায় আসা হয় সেটাই মুখ্য। এটা গৌণ একটা রাস্তা। বাগানের সেই লোহার গেটের কথা মনে পড়ল। তাহলে ওটা কি? ওটার পেছনে কি আছে? এক সিঁড়ি পিছিয়ে সে দুপাশে দেয়াল হাতিয়ে বাতির সুইচ পেল। ঢালাই সিঁড়ি। 2 পাশে সিমেন্টের বস্তা থেকে শুরু করে দালান বাড়ি তোলার সময় যেমন বাড়ির এখানে ওখানে কত বাঁশ, ঢালাইয়ের যন্ত্রপাতি, চটের বস্তা ইত্যাদি ধুলো জড়ানো পড়ে থাকে, সেই সব। অন্তু তবুও নেমে যায়। কোনো আগ্রহ পাচ্ছিল না। এখানেও সুইচ আছে, আলো জ্বালায়। কিন্তু সিঁড়ি পার করে অন্তু বিস্ময়ে হা হয়ে যায়। একটা বিশাল অ্যাপার্টমেন্ট ইউনিট। এটা ওয়ার্কশপ নয়। দোতলার মতো সেম পরিকল্পনায় গড়ে ওঠা আন্ডারগ্রাউন্ড ফ্লোর। তা কেবল ইটে গাঁথা, পুরো কাঠামো তৈরি, তবে প্লাস্টার রং কিছুই নেই। ফেলে রাখা হয়েছে। অন্তুর শরীরটা ঝাড়ে মেরে উঠেছিল। লাইটে অল্প একটু আলোকিত হয়েছে। বাকিটা সেই রকম কবরস্থানের মতো নিস্তব্ধ, অবরুদ্ধ। রাত বাড়ছে প্রকৃতিতে, কিন্তু আচমকায় বিদ্যুতের শক খাওয়ার মতো চমকে ছিটকে দেয়ালের সাথে মিশে দাঁড়ায় একদম। বাচ্চা কাঁদছে। একজন নয়, অনেকেই যেন। ভৌতিক সেই স্বর এত করুণ, শরীরে কাঁটা দিয়ে ওঠে ওর। এই অবরুদ্ধ ইটের গাঁথনির গোপন অ্যাপার্টমেন্টে ছোট মানুষের কান্নার আওয়াজ। অন্তু পাগলের মতো এগিয়ে যায়। গা ঘেমে ভিজে উঠেছে। চুলের খোপা খুলে কোকড়ানো লম্বা চুলগুলো পিঠে ছড়িয়ে যাওয়ায় আরো গরম লাগছিল। খটাং করে একটা আওয়াজ হয়। তার পা কিছুতে বেঁধে কান্না থেমে যায়। অন্তু থমকায়। আর আসছে না কান্নার আওয়াজ। একটা রুমে উকি দেয়। দিয়াশালায় জ্বালায়। রুমে কিছু নেই। বালির মেঝে, ইটের দেয়াল। অবাক করার বিষয় হলো জানালা নেই রুমের। অন্তুর মনে হচ্ছিল পেছনে বুঝি কেউ আছে। সে একা নয়। এত আধার। সে দেয়ালে পিঠ ঠেকিয়ে হাঁটছিল। সাহস সবটুকু কোথায় বিশ্রাম নিচ্ছে যেন। শরীরে জোর পাওয়া যাচ্ছিল না আর। মৃত্যুপুরীতে এসেছে সে। পুনরায় এই ভাবনা মানসিকতাকে পুরো সম্মোহনগ্রস্ত করে রেখেছে। এক একটা রুম পেরিয়ে সে এগিয়ে যাচ্ছে কোথাও গভীরে। বিস্তৃত বিশাল অ্যাপার্টমেন্ট। পরের রুমটায় উকি দেয়। দিয়াশালাইয়ের আলোয় এই রুমের সুইচ পেল। আলো জ্বালাতেই 2 কদম পেছায়। বিশাল কক্ষ।
কমপক্ষে 20 হাত দৈর্ঘ্য ও 15-16 হাত প্রস্থ বিশিষ্ট ঘরের বিশাল বিশাল লোহার খণ্ড, দণ্ড, কিসব মেশিন পাতি, বিম সারি সারি সব সাজানো, যেন লোহার খনিতে চলে এসেছে সে। আবার আসছিল সেই কান্নার আওয়াজ, অথচ কেউ নেই কোথাও। পশমগুলো অবাধ্যর মতো খাড়া হয়ে আছে, পা জড়িয়ে আসা আড়ষ্টতায় অন্তু তটস্থ হয়ে ওঠে। বাচ্চা কাঁদছে। আবার বিশাল এই কক্ষটিতে 15 ওয়াটের একটি মাত্র হলদে বাতি জ্বলছে, একাংশ আলোকিত তাতে, তাও সামান্য। অন্তুর শরীরের লোমকূপ কেঁপে ওঠে। তবু সে গভীরে হারায়, এগিয়ে যায় সামনের দিকে। দুপাশে লৌহখণ্ডের মাঝ দিয়ে সরু রাস্তা, কক্ষের শেষটা ফাঁকা। মোটা মোটা ইস্পাতের ধাতব খণ্ডের ভিড়ে এদিক ওদিক তাকায় অন্তু। এক কর্নারে একটা যেন কাটা হাত পড়ে আছে। অন্তুর বিশ্বাস হয় না, বোধহয় চোখে ভুল দেখল। ছিটকে পিছিয়ে যায়। মানুষের কাটা হাত, কোনো ভুল নেই। অন্তু এগিয়ে যায়, হাতটা হাতে তুলে নেবার সাহস হয় না। আজ তার সব সাহস তলানিতে জমেছে। কেটে নেবার স্থান থেকে চুইয়ে পড়া রক্ত, ছিঁড়ে আসা শিরা উপশিরা, থকথকে কষানিগুলো শুকিয়ে গেছে। পুরুষের হাত, হাতের কবজিতে ঘড়ি, আঙুলগুলো থ্যাতলানো, তাতে রূপার আংটি এখনো আছে। অন্তুর বমি আসে, চোখ দুটো ঘোলা হয়ে ওঠে। সে কল্পনা করে জীবন্ত অবস্থায় এই বিশালাকায় লোহার পাতের ওপর কারো হাত রেখে হাতুড়ি দিয়ে আঙুলের সন্ধিগুলো ছুটিয়ে দেওয়া হয়েছে। এইভাবে হাতটাকে থ্যাতলানো হয়েছে। লোকটা কতটা চিৎকার করেছিল, করেনি বোধহয়। কাপড় গুজে দেওয়া যায় মুখে। অথবা এই বদ্ধ ঘর ছেড়ে আওয়াজ দোতলায় কেন উঠবে? অন্তু উঠে দাঁড়ানোর শক্তি পায় না। সে মার্ডার তো দেখেছে, হামজা সীমান্তকে মেরেছে, আগন্তুক হুমায়ুন পাটোয়ারিকে মেরেছে। তখন কষ্ট হয়নি। কারণ কি? ওই দুই ভিকটিমের পাপ কারো ছিল তাই? এই কাটা হাতের মালিকের পাপ থাকতে পারে না? অন্তু ওঠে কোনো মতে। কয়েক পা এগোতেই বিকট দুর্গন্ধে মাথাটা ঘুরে আসে। এত বিশ্রী গন্ধ কিসের? অন্তু অবাক হয়ে চেয়ে থাকে। লোহা গলানোর বিশাল বিশাল অনেকগুলো চুল্লি। বাইরে থেকে ওয়ার্কশপকে এতটা বড় লাগে না যতটা এখানকার যোগান। তা বড়, তবে এতটা না বোধ হয়। আশপাশে বিভিন্ন ধরনের ফ্রেম ও যন্ত্রপাতি পড়ে আছে। ফ্রেমগুলো অস্ত্রের। ধাতব গলন ঢেলে লৌহ অস্ত্র বানানো হয় সেসবে। তার পাশেই গলিত মাংসপিণ্ড, মানুষের দেহ থকথকে জেলির মতো পড়ে আছে। মানব দেহের আকার নেই সেসবে। অন্তু শক্ত করে নাক চেপে ধরে ওড়নাতে। তাতে শ্বাস আটকে আসে। তবুও গলিত মাংস পচার গন্ধ নাকে মুখে ঢুকছে। মানুষের দেহ পুড়ে ঝলসে কুকড়ে উঠেছে, তাতে ছত্রাক বাসা বেঁধেছে। আরও ক্ষয় হচ্ছে, দুর্গন্ধ হচ্ছে। লোহা গলানো হয় প্রায় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। মানবদেহর সহনশীলতা কতই বা, কম বেশি 45 সেন্টিগ্রেড। সেই চুল্লিতে মানুষের শরীর ঝলসানো হয়েছে। গলিত লোহার লাভা ঢালার জন্য হাতল বিশিষ্ট পাত্র, যার লোহার দণ্ডে চেপে ধরে গলিত ধাতু ঢালা হয় ছাঁচে। ঝলসানো মাংস পচে আছে এখান থেকে। আচ্ছা, এখানে কি কর্মচারীরা আসে না? শুধু জয় আর হামজা আসে। আন্দাজ করা যায় এখনো কক্ষের অর্ধেকের বেশি বাকি আছে। পুরোটা অন্ধকারে ছেয়ে আছে। অন্তু সুইচ খোঁজে। তার শরীর ঘেমে চুপচুপে হয়ে গেছে। হৃদযন্ত্রের ধরাস ধরাস আওয়াজটা কঠিন অস্থিরতার জানান দিচ্ছে। অন্তু দেয়াল ঘেঁষে বসতে চায়, পারে না। পাশেই মানুষের ঝলসানো মাংস, হাড়, চুল, কাটা হাত, জাহান্নামের মতো আগুন জ্বলার চুল্লি পড়ে আছে। ফায়ার পাইপগুলো কালশিটে ধরা। মেটাল বার্ন মেশিন এখানে কেন? অন্তু বুঝল না। বড় কোনো কারবারের গোডাউন হিসেবেও এটা ব্যবহৃত হয় হয়তো। অন্তু চোখ বুজে থাকে কিছুক্ষণ। নিস্তব্ধ চারপাশ, শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা নেই এই ধাতব বদ্ধ বেষ্টনীর মাঝে। দম ঘুরছিল খুব। আবারও আচমকায় অন্তুর মনে হলো সে ছাড়াও আরও কেউ শ্বাস ফেলেছে। কেউ নয়, কারা বুঝি। অনেকের আওয়াজের শ্বাস, আটকে থাকা শ্বাসের আওয়াজ। কারা বোধহয় দেখছে ওকে জলজলে চোখে, কিন্তু তাকে দেখে চুপটি করে আছে। শ্বাস আটকে তাকে লক্ষ্য করছে অনেক জোড়া চোখ। অন্তুর দেহটা নেতিয়ে পড়তে চায়। আবার অস্ফুট স্বরে বাচ্চার কান্নার আওয়াজে অন্তুর শরীরটা ঝনঝন করে ওঠে। এবার গলা চিরে আওয়াজ বেরিয়ে যেন থেমে গেল। কেউ বুঝি চুপ করালো, মুখ চেপে ধরে। বিশাল এক গুমট আলো বাতাসীন কক্ষ। টিমটিম করে হলদে আলো জ্বলছে। এই কান্নার আওয়াজ সে বহুবার শুনেছে হয়তো। রুমের বারান্দায় দাঁড়ালে মাঝে মধ্যেই এ আওয়াজ কি কানে যেত। জয় তখনই ওকে ভেতরে ডেকেছে, যে কোনো বাহানায় থাকতে দেয়নি বারান্দায় আর। অন্তু অন্ধকারে এগিয়ে যেতে যেতে প্রথমে একটা ছড়িয়ে ছিটিয়ে থাকা লোহার পেরেক পায়ের নগ্নতালু ভেদ করে বিঁধল, কমপক্ষে 1 ইঞ্চি। অন্তুর মাথার চাঁদি ঘুরে ওঠে। একটানে লোহা টেনে বের করলো। গল গল করে রক্ত বেরিয়ে আসে, যেন ট্যাপের পানি ছাড়া হলো। আবার পা চালায়। বিভিন্ন সব যন্ত্রে অথবা কিসে পায়ের ত্বক ছিঁড়ে ফেটে যায়। সে থামে না। পুরো শরীরে বিষ ছড়ানো অস্থিরতা, যন্ত্রণা।
অনেকটা এগিয়ে গিয়ে 3-4টা কাঠি একসাথে জ্বালায়। বেশ কিছু আগুনের বহরে সাদার সমারোহ চোখে ভেসে ওঠে। ঠিক বুঝে ওঠার আগেই কাঠির আগুন আঙুলে এসে লাগায়, কাঠি ছেড়ে দেয় অন্তু। এগিয়ে গিয়ে সুইচ দাবায়, আরেকটা হলদে বাল্ব জ্বলে ওঠে। মৃদু আলো, সামান্য একাংশ আলোকিত হয় তাতে কেবল। সামনে এক সারি সাদা। অন্তু চুপচাপ চেয়ে থাকে শুধু সামনের দিকে। তারা সব ছোট মানুষ, 5 বছর থেকে শুরু করে বয়স সর্বোচ্চ 15 বছরের বেশি হবে না। গায়ে সাদা পাঞ্জাবি সবগুলোর, মাথায় টুপি, 5 কলির কাউমি মাদ্রাসার টুপি পরা। জরাজীর্ণ হয়ে আছে সবগুলো। অন্তুকে দেখেই তারা সমস্বরে চেঁচিয়ে ওঠে, আরো জড়িয়ে বসে। এখানেও বড়গুলো ছোট কয়েকজনের মুখ চেপে ধরে আছে, কাঁদতে দিচ্ছে না। চোখে মুখে কিসের ভয়? পিপাসা, ক্ষুধা, আতঙ্ক, কাতরতা। সে কি নিদারুণ অসহায়ত্ব। ছোট ছোট মানুষ ওরা, এই মৃত্যুপুরীতে কি করছে? তারা বিস্ফোরিত চোখে দেখে রোজ যেই নারীটি তাদের 24 ঘন্টায় একবার খাবার দিতে আসে, সে নয়, এ তো অন্য কেউ। কে? রানী গোলাপি লম্বা কামিজের সাথে চওড়া একটা হালকা গোলাপি ওড়না জড়ানো শরীরে, হাতে দিয়া সেলাই। ঘামে ভেজা মুখটি দেখে আন্দাজ করা যাচ্ছিল না ভেতরটা, অথচ চেহারাটা প্রথম দেখায় সুন্দরী সুন্দরী বলে ওঠার মতো। চোখ দুটো গভীর, ঘন পাপড়ির অলস ঝাপটানিতে আত্মবিশ্বাস, অল্প বিস্ময়, কিছুটা হতাশা। ওরা আরো জড়িয়ে বসে, আরো জড়সড় হয়ে। ছোটগুলোর চোখে পানি শুকায়নি, অনবরত কাঁদে ওরা। বড় যারা একটু, ছোটরা ওদের ঝাপটে ধরে আছে, মুরগির বাচ্চাগুলোর মতো। ওদের পাখনার নিচে আশ্রয় বোধ হয়, কারখানার চেয়েও ভয়ঙ্কর এই অবরুদ্ধ কুঠুরিতে। যে তিমির আধার, তাতে আটকে আছে এরা। কেউ কাউকে দেখতেও পায় না বুঝি। দিনেও আলো আসে না এখানে। ছোট্ট এক পুচকে মাথার এলোমেলো টুপি ঠিক করে কোনো মতে অন্তুকে বলে, একটু পানি দিবে? পানি, পিপাসা, আমি একটু পানি খাবো। অন্তুর বুকের ভেতরটা এক মোচড়ে ওলটপালট হয়ে ওঠে, ধপ করে বসে পড়ে মেঝেতে। ওরা পানি চায়, ওরা পিপাসার্ত, ওরা ছোট্ট ছোট্ট মানুষ। ব্যান্ডেজ করা পায়ের দিকে তাকিয়ে থেকেও অন্তু নিজের রুম, পা ব্যান্ডেজ, আশেপাশের কিছুই যেন দেখছিল না। চোখের সামনে পর্দা পড়েছে, আলো আধারের ভিড়ে হলদে বাতির টিমটিমে আলোর পর্দা। রিমি জ্বর মেপে গেছে 103 ডিগ্রি ফারেনহাইট। মাঝে মধ্যেই কাঁপুনি দিয়ে জ্বরের তোপ বাড়ছে। চোখ দুটোতে বিষের মতো জ্বালা ধরেছে। সেসব গায়ে লাগছিল না অন্তুর। সে যেন অচেতন এখনো। কিভাবে রুমে এসেছে তা ঠিকমতো যেন মনে পড়ছে না। রিমি ধরে এনেছিল, এইটুকু মনে আছে আবছা করে। ওরা পানি চাইছিল, অন্তু তো পানি নিয়ে যায়নি। সে সামনে বসে পড়েছিল আস্তে করে, দেহটা থরথরিয়ে কাঁপছিল। ওদের চোখে মুখের সেই কাতর আতঙ্কিত চাহনি। অন্তু শরীরটা নেতিয়ে পড়তে চায়, জিজ্ঞেস করতে যেও বা সরে না, তোমরা কারা, এখানে কেন? অনেকক্ষণ পর একটু ধাতস্থ হয়ে জিজ্ঞেস করেছিল, তোমরা কি মাদ্রাসায় পড়ো? হাফেজিয়া মাদ্রাসায়? একজন মাথা নাড়ে, সায় দেয়। অন্তু আবার চুপ। সে এই বাড়িতে এসেছে মাস কয়েক হলো। প্রথমবার এদের কান্নার আওয়াজ পেয়েছিল বিয়ের পর জয় আমির যেদিন রাজধানী থেকে ফিরল সেই শেষ রাতে। এরপর বহুবার শুনেছে, এদিকে আসা যাওয়াও দেখেছে ওদের। সেদিন এদের ধরে আনা হয়েছে ঢাকা থেকে ফিরে। রাজধানী থেকে অর্ডার পেয়ে এসব করছে এরা। তোমাদের কবে আনা হয়েছে এখানে? কয়েকদিন আগে। অন্তু ভাবে, তাহলে তখন কাদের কান্নার আওয়াজ অল্প স্বল্প উপরতলায় যেত? এদের আগেও আরও আনা হয়েছিল। আজ প্রায় 2 সপ্তাহ যাবৎ জয় হামজার পায়ে সুতো ছিঁড়েছে। রাত দিনের ঠিক নেই, ওরা ছুটছে। অন্তু উঠে দাঁড়াতে চায়, পা টলছে। অসহ্য যন্ত্রণায় অসাড় হয়ে এসেছে পাটা, শক্তি নেই চলার। চুপচাপ বসে থাকে শ্বাস আটকে। বাচ্চাদের মুখের আতঙ্ক কমেছে। অন্তু জিজ্ঞেস করে, তোমরা কারা? বয়স 15-র মতো একটা ছেলে দৃষ্টি অস্তমিত তবু দৃঢ় স্বরে জানায়, শিবিরের ছেলে আমরা। কথাটা বলতে পেরে যেন সে খুব গর্বিত। নাম কি তোমার? আব্দুল আহাদ। তুমি হাফেজ? হ্যাঁ। কয় পাড়ার? কোরআন কয় পাড়া? অন্তু চেয়ে দেখে আব্দুল আহাদের দিকে। প্রথম থেকে ওকে লক্ষ্য করছে অন্তু। চোখে ভয় নেই আর সবার মতো, সেই যেন সবার জন্য চিন্তিত। অন্তু বলে, 30 পাড়া। আমি সেই 30 পাড়া কোরআনের হাফেজ। তোমাদের কেন ধরে আনা হয়েছে জানো? জানবো না কেন? কেন? ওরা ভয় পায় আমাদের। ওরা ভয় পায়? কিসের ভয়? অন্তু একটু অবাক হয়। আমরা বড় হলে এক একটা শিবিরের ছেলে হব, ওদের বিরোধী দলের কর্মী ভারী হবে, কিন্তু আমাদের মারলে আমাদের আমিররা দুর্বল হয়ে পড়বে। তারা দুর্বল হচ্ছে না? কারাগারে পুরে দেয়, ফাঁসি দিয়ে দেয়, গুম করে দেয়, ট্রাক ভরে তুলে নিয়ে গিয়ে গুলি করে মেরে রক্ত ধুয়ে ফেলে। দুর্বল হয় না আবার?
এত কিছু করছে, কি বা করতে পারছে? অন্তু চুপ করে বসে থাকে। আব্দুল আহাদের মুখের দিকে চেয়ে থাকতে ভালো লাগছে তার। দাড়ি গোফের রেখা দেখা দিয়েছে, তবে মুখটা কচি। সেই কচি মুখে এত সব ভারী কথা। ধর্মবিশ্বাসের শক্তি, সৃষ্টিকর্তার প্রণীত বাণী বুকে ধারণের শক্তি। অন্তু ভাবে, সবাই তো ভালো হয় না। টুপিদাড়ি পরা সবাই ভালো না, নামাজি সবাই ভালো না, হাফিজও সব ভালো না, কিন্তু বাকিগুলো অন্যদের দলের নেতাকর্মীদের মাঝে 100তে কয়টা ভালো আছে? বর্বর, মূর্খ, অসভ্য জানোয়ার এক একটা। কিন্তু এদের মাঝে যদি 90 জনকেও খারাপ ধরা হতো, বাকি 10টা? এরা কি 10 জনের নৈতিকতা জানে? যত যুদ্ধ অপরাধ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সব এরা করে বেড়াচ্ছে। তার চেয়ে বড় কথা, যারা এখনো পাপ করেনি তাদের জান নিয়ে খেলাপাতি খেলার অধিকার কে দিল স্বৈরাচারদের? ওরা নাবালক শিশুরা কি পাপ করতে পারে? হাজারো মায়ের বুক খালি করেছে। ছোট ছোট মানুষগুলোর বুকের তাজা রক্ত মাটিতে মিশিয়ে দেশকে অপরাধ মুক্ত করে ফেলেছে ওরা। তাহলে দেশে যা সব ঘটে যাচ্ছে, এদের মরা আত্মারা উঠে এসে করছে, বাকিরা বেহেস্তের দূত। তাই হবে। পলাশরা কারা? রাজনরা কারা? এরাই যদি সব পাপের ভাগী এবং শাস্তির দাবিদার হয়? অন্তু ভাবনা ছেড়ে উঠতে চায়। আব্দুল আহাদ চোখ নত করে রেখেছে। অন্তু জিজ্ঞেস করে, তুমি মরতে ভয় পাও না? ভয় পেলে কি মরণ মাফ? অন্তু এই কথার কি জবাব দেবে? সে জিজ্ঞেস করে, এইসব কে শিখিয়েছে তোমাদের? কে শেখায়? মাঝরাতে যখন অল্প সময়ের জন্য ঘুমাতে যাই, খবর আসে কারা যেন মাদ্রাসা ঘিরেছে, পালা পালা ধরে তুলে নিয়ে যাচ্ছে। ওরাও তো মরবে, তার পরের পালা না হয় আমাদের? ভয় করে কি লাভ? সবাইকে এখানেই আনা হয়েছিল। এরা ছাড়া আর কি লোক নাই? কত লোক ওদের। সহপাঠীদের চিৎকার আর অসহায়ত্ব এইটুকু মানুষগুলোর মাঝে বিদ্রোহের আগুন জ্বালিয়েছে। এই আগুনে কি কোনো একদিন পুড়ে মরবে না দেশের ক্ষমতাধর স্বৈরাচার? মানুষের দীর্ঘ নিঃশ্বাস, অবিচার, অধিকারহীনতা, রাহাজানি, হাহাকার কতদিন? অন্তু উঠে দাঁড়াতে গিয়ে পায়ের সমস্ত স্নায়ু যেন একসাথে তীব্র উদ্দীপনায় ফেটে পড়েছিল। এখনো চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। আব্দুল আহাদ এগিয়ে আসে। অন্তু চমকায়, দেখি, পা দেখি। অন্তু তাকায় আব্দুল আহাদের মুখের দিকে। চোখের দৃষ্টি নত, মুখটা গম্ভীর। তার জুব্বার প্রান্ত ছেঁড়া, ঝুলছিল। তার টান দিয়ে ছিঁড়ে নিয়ে অন্তুর পায়ে বেঁধে দেয়। অন্তু পায়ে হাত দেয় না। অন্তু পায়ে হাত দেওয়া থেকে বাধা দিলে বলে, আমি তো আপনার ছোট, কিছু হবে না, বেঁধে দিই, রক্ত পড়ছে। বাধা শেষ হলে বলল, এই অসময়ে কেন এসেছেন জানি না, আপনি কে তাও জানি না। ও একটু পানি খেতে চাচ্ছে অনেকক্ষণ ধরে। পানি আনেননি? অন্তুর বুকে শুল বিঁধল। পানি আনেননি? বাক্যটা ফলার মতো বুকে বিচ্ছে। অন্তু ঝাড়া মেরে উঠে পড়ল। আব্দুল আহাদ ওকে ধরতে হাত বাড়িয়েও গুটিয়ে নেয়। অন্তু নিজে চেপে ধরে ওর হাতটা। ওর হাতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ছোট ভাই তো তুমি আমার, হাত ধরলে কি? মলিন হেসে বেরিয়ে আসে। খুঁড়িয়ে খুঁড়িয়ে বড় ঘর পার হতেই অন্তুর দম বেরিয়ে যাচ্ছিল। পা দুটো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। অন্তু যখন দোতলায় ফিরে বড় বড় জগ ভরে পানি নিচ্ছিল, রিমি হাই হাই করতে করতে এগিয়ে আসে। কি করছেন আরমিন? পাগল হয়ে গেছেন? ওদের একবেলার বেশি পানি খাবার দেওয়ার হুকুম নেই। কার হুকুম নেই? আপনার নরকের দেবতা স্বামীদের? তা নাই থাকতে পারে, আপনিও প্রতিভক্তা ন্যাওটা মেয়ে হতে পারেন, কিন্তু জানেন তো আমি খুব পাপিষ্ঠা। আমার স্বামীর অবাধ্য, অভিশপ্ত একজন স্ত্রী। আমার এসব মানার কথা না। আপনি বুঝতে পারছেন না, প্লিজ। এই বিষয়ে আর কিছুই শুনতে চাই না। আজ যদি বাধা দেন তো সুযোগ পেলে আপনাকেও ছাড়ব না। আর আমার বিশ্বাস সুযোগ আমি পাবই। অন্তুকে তখন ঠিক মন্ত্রমুগ্ধের মতো লাগছিল, যেন তাকে বশ করা হয়েছে। জয় একগাদা বিস্কুট, কেক ইত্যাদি খাবার দাবার এনে রাখে ঘরে। অন্তু সেই সব এবং পানি ও টস নিয়ে খুঁড়িয়ে নিচতলায় পৌঁছায়। ওরা খেতে চায় না, শুধু ওদের পানি চাই, বুক চৌচির পিপাসায়। অন্তু খাওয়ায় ওদের। ওদের হাত বাঁধা নেই, তবুও সম্ভব নয় ঘুটঘুটে অন্ধকারে উঠে এসে সুইচ খুঁজে বাতি জ্বালায়। অন্তু বাতি জ্বালিয়ে দিয়ে বেরিয়ে আসে। পায়ের ব্যথায় মাথা ফাঁকা হয়ে আসছিল। বড় ঘরের বাইরে বিস্তৃত ফ্ল্যাট, নোনা ধরেছে ইটের গায়ে। কোথাও খানিক আলোর দিশা নেই। খসখসে ঢালাই মেঝে হল গ্রাউন্ডটাতে, তাতে পায়ের চামড়া খসে আসছিল যেন। এক পা ফেলতে পারছিল না। যেদিকে তাকায় অন্ধকারের সমুদ্র ঢেউ খেলছে। রাত শেষের দিকে দুর্গের মতো দরজা জানালাবিহীন কুঠুরি, টর্চের আলো সামনের দিকে শুরু হয়ে পড়েছিল। তাতে আরো গা ছমছম করা পরিবেশ তৈরি হয়েছে। কারো পায়ের শব্দ পায় অন্তু, থমকে দাঁড়ায়। তার পেছনে কেউ হাঁটছে, তার সাথে পা মিলিয়ে। চোখ বুঝে শরীরে শিরশিরানি অনুভব করল। পেছনে তাকানোর সাহস হয় না। কেউ খুব কাছে আসছে, এগিয়ে এসে দাঁড়াচ্ছে। এরপর ফিসফিস করে অন্তুকে বলে, আপা, আমি আব্দুল আহাদ, ভয় পাবেন না।
অন্তু আব্দুল আহাদের হাত চেপে ধরে শ্বাস ছাড়ে, বলে, তোমাদের কোন পথ দিয়ে নিয়ে আসা হয়েছিল? তাতে কি শুনি? চোখে পটি বাঁধা হয়েছিল, মুখে কাপড় গোজা ছিল, গভীর রাতে আনা হয়েছিল এইটুকু আন্দাজ আছে। আপনি এখানে কেন আসছেন বারবার? তোমার খারাপ লাগছে? গম্ভীর হয়ে রইল আব্দুল আহাদ, জবাব দিল না। দুজন মিলে ঘুরে ঘুরে দেখল পুরো ফ্লোরটা। এক কক্ষে সারি সারি মদের বোতল সাজানো, কেসে ভরা, উটকো গন্ধে নিঃশ্বাস নেওয়া দায়। একটু পা দেবার জায়গা নেই মেঝেতে কোথাও। আব্দুল আহাদের শ্বাস প্রশ্বাসের শব্দ ভৌতিক ঠেক ছিল নিস্তব্ধ পদ্ধতায় অন্তুর কাছে। এত মদ, এগুলো পলাশের হোটেলের মনোরঞ্জনের মাল। এখানে রাখা আছে। টর্চের আলো শুরু হয়ে পড়ছে। সেইভাবেই অন্তু ঘুরিয়ে ফিরে ঘরটা দেখে ফিরে আসতে উদ্যত হয়ে আবার ঘুরে তাকায় চট করে। আব্দুল আহাদ শুধায়, কি? অন্তু মেঝেতে রাস্তা খোঁজে। মদের বোতলের কেসগুলো গিজগিজ করছে। ঘরের পশ্চিম কোণে দরজা একটা, লোহার দরজা। অন্তু নিঃশব্দেই কেস সরাতে চায়। ঠিকঠাক শব্দ হচ্ছিল তবুও। অন্তু আব্দুল আহাদকে দাঁড় করিয়ে রেখে নিজে এগিয়ে যায়। লোহার ভারী দরজা চাপানো। অন্তু তা খুলে ফেলে আস্তে করে, ঠিক যেন বেকারির কারখানার মতো। অস্তমিত সূর্যের মতো জলজল করছে ভেতরটা। কড়া পাওয়ারের হলদে লাইট। অন্ধকারে লাইটের আলোগুলোতে গুমড়ে মরা অবরুদ্ধ ঘরটাকে দেখে অন্তুর আনন্দই হলো। সে জীবিত চোখে নরক দেখে নিল। বেকারি কারখানার তান্দুরিগুলোতে যেমন আগ্নেয়গিরি লাভার মতো জ্বলে, ঠিক তেমন তিমির অন্ধকারে হলদে আলো সেরকম পরিবেশ তৈরি করেছে। সেখানে মহিলাদের এক ঝাঁক নজরে আসে। তারা অবাক হয়ে অন্তুকে দেখে। শুয়ে বসে হেলানা দিয়ে আছে তারা। একে অপরের গায়ে ঢলে পড়ে বসে আছে তারা। তাদের সবার শরীরে এক টুকরো সাদা কাপড়, যেমনটা মেয়েরা গোসল করে তোয়ালে জড়ায় শরীরে, ঠিক সেইভাবে দেহের উপরিভাগ ঢেকে রেখেছে যেন অনিচ্ছা সত্ত্বেও। এরাও পলাশের হোটেলের মাল সবগুলো। অন্তুর শরীরটা ঝিনঝিন করে ঝাঁকি মেরে ওঠে। ভাগ্যিস আব্দুল আহাদ আসেনি। সে দেখত এই নারকীয় পরিবেশ। অন্তু বাঘহারা চোখে চেয়ে থাকে। সে টেরি পেয়েছিল না ওই বাচ্চাগুলো ছাড়াও এই বদ্ধ কুঠুরিতে আরও প্রাণের অস্তিত্ব আছে। অন্তু বিছানায় শুয়ে শুয়ে ভাবার চেষ্টা করে, এসব লেওয়াজের কারণে কি পলাশ ও হামজা জয় একে অপরের দলকে এত সমীহ করে চলে? গাঢ় কারবার বন্ধন। এজন্য যত যাই হোক, যেমন আগুনেই দপদপ করে জ্বলে উঠুক, মোটেও তারা একে অপরের দলকে হিট করে না। সন্ত্রাসবাদ, রাজনীতিবিদ, স্বৈরাচার, নরহত্যাকারীরা মিলেমিশে একাকার হয়ে গেছে চারিদিকে। দাউ দাউ করে জ্বলছে নরকের আগুন। সেই আগুনের আঁচ জনতাদের সবার গায়ে সবসময় না লাগলেও লেগে যায় কদাচিৎ। ও তো জ্বরের ঘোরে বেশি ভাবতে পারে না। অবচেতনায় লুপ্ত প্রায় পড়ে থাকে। জয় এলো রাত 12টার দিকে। তার চোখ মুখ ক্লান্ত হলেও কিসের এক খুশির রেখা চকমক করছে। পুরনো সিলভার রঙা ডেনিম হাই বুটের সাথে গটগট শব্দ তুলে রুমে ঢুকলো। এত অভিজাত ভদ্রলোকের মতো লাগেনি কখনো। খোঁচা খোঁচা দাড়ি অল্প বেড়েছে। ফ্রেঞ্চ কাট চুলে খুব অসভ্য ভদ্রলোকের মতো দেখায় তাকে। রুমে ঢুকে প্রথমেই অন্তুর দিকে তাকায়। ভ্রুকুচকে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, আমার একদিনের বিরহ বইতে পারোনি? জ্বর বাঁধিয়ে বসে আছো? তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি। সুর করে গাইল শেষটুকু। কথা শেষ না করতেই যখন অন্তুর পায়ের দিকে চোখ গেল, এত জোরে ঘর কাঁপিয়ে হেসে হো হো করে ওঠে। অন্তু চোখ খুলে তাকায়। হাসির তোরে নুয়ে পড়তে চায় জয়। পুরুষ মানুষ হাসলে গলাটা দারাজ হয়ে ওঠে কেমন। প্যান্ট ছেড়ে লুঙ্গি পরতে পরতে বলে, আমাকে কি তোমার নিজের ওপর থেকে কনফিডেন্স কমাতে দেবে না? হ্যাঁ, শালা যা ভাববো তা হয়ে বসে থাকে। যা আন্দাজ করি তা আলবোধ ঘটে যায়। খালি ভাবার দরকার, মিস নাই। সাদা লুঙ্গিটা পরে জ্যাকেটটা খুলে ছুঁড়ে উড়িয়ে দিল। প্রচণ্ড গরম লাগছে। দরজাটা লক করে এসে এসি অন করে অন্তুর সামনে এসে মেঝেতে উবু হয়ে বসে হাঁটু ভাঁজ করে। কপাল ও গলায় হাত রেখে আস্তে করে বলে, তো ঘরওয়ালি, অনুভূতি কেমন নিষিদ্ধ জায়গায় পা রেখে? অন্তু চোখ খোলে না। জয় মাথায় হাত বুলিয়ে দেয়। অগোছালো চুলগুলো হাতের ছোঁয়ায় গুছিয়ে দেয় আলগোছে। এদিক ওদিক তাকাতে তাকাতে নিচু আওয়াজে জিজ্ঞেস করে, এত জ্বর বাঁধালে কি করে? ওষুধ খেয়েছ? অন্তুর চোখের কোনা দিয়ে পানি পড়ছিল। চোখ জ্বলছে। জ্বর এলেও চোখ দিয়ে পানি পড়ে। জয় তা আঙুলের আগায় মুছে সেই পানিটুকু মনোযোগ সহকারে দেখতে দেখতে বলল, পা কেটেছে কিসে? ইস্পাতের খণ্ডে? কতখানি কেটেছে? ওদের ধরে এনেছেন কেন? তীর তীর করে কাঁপছে অন্তুর কণ্ঠস্বর। জয় উঠে বাথরুমে গিয়ে বালতি ভরা পানি ও মগ এনে মেঝেতে রাখে। অন্তুকে পাঁচ কোলে তুলে বিছানার এক পাশ থেকে অপর পাশে নিয়ে যায়। হাঁটার সময় আবার নিজের বুকের দিকে তাকিয়ে দেখে অন্তুর মুখটা। তার বুকে গোজা। মুচকি হাসি আনমনে।
খুব সুখ সুখ লাগছে। হাজার পাপের মাঝেও কখনো কখনো পাপকে অবহেলা করতে সে গান গায়, গিটার বাজায়, আরও কত কি করে। আজকাল সেসব বাদ দিয়ে অন্তুকে জ্বালায়।